ডিফল্ট ডিফল্টে কে আছে আল্লাহ জানে। দেখি মাইক্রোসফট এর হ্যালো, হ্যাঁ এবার অডিও পাচ্ছে। নাইস, ওকে। সো লেটস স্টার্ট। চ্যাপ্টার 1 লেখা কি আসতেছে? ও, একটু ল্যাগ করতেছে মনে হয় প্রবাবলি। আজকে আমি আমার চার্জারটা যেহেতু আনি নাই, সো একটু ল্যাগ করবে, বুঝতে পারতেছেন না মোটামুটি লেখা? ওই যে কোনায় লেখা আসছে চ্যাপ্টার 1। হ্যাঁ। সো এনিওয়েজ, ফিজিক্যাল লাইন কি কেউ জানেন? Physical quantities and their measurement. Physical quantities and their measurement. Very good. আচ্ছা, এখন সবার ফিজিক্স বলতে আমরা আসলে কি পড়তেছি? আচ্ছা, ফিজিক্সেও পরে আসি। আমরা আগে যেই টার্মটা নিয়ে কথা বলতে চাই, আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, সেটা হচ্ছে আমরা কি ফিজিক্যাল ওয়ার্ল্ড বলতে কি বুঝি? এটা নিয়ে কোনো আইডিয়া আছে? হোয়াট ইজ ফিজিক্যাল ওয়ার্ল্ড? জাস্ট আমাকে বলেন যে ভাইয়া এটা ফিজিক্যাল ওয়ার্ল্ড আমার কাছে মনে হয়। এনিওয়ান? ওকে। ফিজিক্যাল ওয়ার্ল্ড বলতে মানে এটা বলতে পারি না যে ভাই যা টাচ করতে পারতেছি, যা দেখতে পাইতেছি, বা যা ফিল করতে পারবো, যা স্মেল করতে পারবো, টেস্ট করতে পারবো, এগুলো আসলে ফিজিক্যাল ওয়ার্ল্ডের মধ্যে পড়ে যায়। মানে এটা তো একটা অফ দ্য টপ অফ ইউর মাইন্ড চলে আসা উচিত, রাইট? এখন ফিজিক্সে যখন আপনাকে জিজ্ঞেস করা হচ্ছে হোয়াট ইজ ফিজিক্যাল ওয়ার্ল্ড, এরকম অফ দ্য টপ অফ মাই মাইন্ড অ্যান্সার দিলে আসলে হবে না, আমাদেরকে খুবই স্পেসিফাইড একটা অ্যান্সার দিতে হবে। ফিজিক্যাল ওয়ার্ল্ড বলতে আমরা কি বুঝি? সো আমরা একটা কথা, যখন আমরা কোনো কিছু ডেফিনিশন নিয়ে কথা বলবো, মাথায় রাখবেন সেই ডেফিনিশনের অ্যাটলিস্ট 5টা জিনিস ডেফিনিশনে থাকতে হয়। ফার্স্ট হচ্ছে একটা কোয়ালিটেটিভ লাইন, একটা কোয়ালিটেটিভ কনসেপ্ট। আপনি যখন কোনো কিছু ডেফিনিশন লিখবেন, অবশ্যই আপনার ওই ডেফিনিশনের মধ্যে একটা লাইন বা লাইনের একটা পোর্শন ওই জিনিসটার একটা কোয়ালিটেটিভ কনসেপ্ট আমাকে থ্রো করবে। আর যেহেতু আমরা ফিজিক্সে আছি, দেন সেকেন্ডারিলি একটা কোয়ান্টিটেটিভ লাইনও থাকতে হবে। আপনি কোনো কিছু দিয়ে কারো কোয়ালিফাই করতেছেন যে এটা বেসিক্যালি এর মধ্যে পড়ে, এন্ড দেন দিস ইজ হাউ বা দিস ইজ হাউ উই ক্যালকুলেট ইট, এরকম একটা কোয়ান্টিটেটিভ লাইন থাকবে। এই দুইটা মাস্ট থাকবে। দেন আমাদের লাগে, আসেন আসেন, আচ্ছা, দেন আমাদের লাগে, আচ্ছা আসেন, সবাই চলে আসেন, চলে আসেন, বসেন। ওকে, আমি এগুলো একটু পরে লিখাই দিব, বাট স্টিল মুখে বলতেছি। ডেফিনিশন যখন বলবো, প্রথমে একটা কোয়ালিটেটিভ লাইন লাগবে, একটা কোয়ান্টিটেটিভ লাইন লাগবে। থার্ড স্টেপে যেটা লাগবে সেটা হচ্ছে অবশ্যই একটা ইকুয়েশন লাগবে, যদি অ্যাপ্লিকেবল হয়। সব জায়গায় ইকুয়েশন অ্যাপ্লিকেবল হবে না। যেমন আমরা বলতেছি ফিজিক্যাল ওয়ার্ল্ড, ফিজিক্যাল ওয়ার্ল্ডকে আমি কোনো ইকুয়েশন দিয়ে আসলে এক্সপ্রেস করব না, সো এখানে ইকুয়েশন দেওয়ার দরকার নাই। কিন্তু যখন আমি ভেলোসিটিকে ডিফাইন করব, বা আমরা যখন এক্সিলারেশনকে ডিফাইন করব, চ্যাপ্টার 2 তে গিয়ে ফোর্সকে ডিফাইন করব, সেখানে কিন্তু আমার ইকুয়েশন অবশ্যই দেয়া লাগবে। আচ্ছা, ইকুয়েশনে যেহেতু কথা বলছি, দ্যাট মিনস ওইটাকে ক্যালকুলেট করা যায়, ওটার একটা ইউনিট আছে, ওইটার একটা ডিমেনশন আছে। ইউনিট এবং ডিমেনশন জিনিসটা কি, এটা চ্যাপ্টার 1 এ আমি ফার্দার ডাউন দ্য লাইন বলবো। বাট যেটা বলতেছিলাম, যখন আপনি ইকুয়েশন বলতেছেন, ইকুয়েশনের সাথে সাথে তার একটা ইউনিট আর একটা ডিমেনশন অবশ্যই থাকতে হবে। ফাইনালি ইউ হ্যাভ টু গিভ অ্যাট লিস্ট 2 এক্সাম্পলস। এই 5টা জিনিস যদি থাকে, দেন আপনার ডেফিনিশন, এটা শুধুমাত্র ফিজিক্সের পার্সপেক্টিভ থেকে না, যেহেতু আমরা সায়েন্সে পড়তেছি, সায়েন্সের পার্সপেক্টিভ থেকে একটা ডেফিনিশনকে পারফেক্টলি ডিফাইন করার জন্য এই 5টা জিনিস লাগবে। কি কি বলছি? একটা কোয়ালিটেটিভ অ্যাসপেক্ট বা ফ্যাক্টর, একটা কোয়ান্টিটেটিভ ফ্যাক্টর, দেন একটা ইকুয়েশন যদি অ্যাপ্লিকেবল হয়, ইউনিট অ্যান্ড ডিমেনশন যদি অ্যাপ্লিকেবল হয়, অ্যান্ড ফাইনালি এক্সাম্পল। কোয়ালিটেটিভ, কোয়ান্টিটেটিভ এবং এক্সাম্পল, এই তিনটা সবার জন্য অ্যাপ্লিকেবল। শুধুমাত্র ইউনিট আর ইকুয়েশন কোথাও অ্যাপ্লিকেবল হবে, কোথাও অ্যাপ্লিকেবল হবে না। এনিওয়েজ, সো ফিজিক্যাল ওয়ার্ল্ড কি, যখন এটাকে আপনি ডিফাইন করতে যাবেন, আপনার অবশ্যই একটা কোয়ালিটেটিভ লাইন লাগবে, একটা কোয়ান্টিটেটিভ লাইন লাগবে, রাইট? সো কোয়ালিটেটিভ লাইন হিসেবে আপনি বলতে পারেন যে আমাদের যে 5টা সেন্স আছে, we have 5 senses, right? সো এই 5টা সেন্স দিয়ে যা যা ট্র্যাক করতে পারি, ফিজিক্যাল ওয়ার্ল্ডের একটা পার্ট, এটা কোয়ালিটেটিভ অ্যাসপেক্ট হইতে পারে, ঠিক আছে? যখন আমরা কোয়ান্টিটেটিভ লাইনে যাব বা কোয়ান্টিটেটিভ অ্যাসপেক্ট অফ ফিজিক্যাল ওয়ার্ল্ড বলবো, তখন আমাদেরকে খেয়াল রাখতে হবে যে ফিজিক্যাল ওয়ার্ল্ড কোন কোন এলিমেন্ট নিয়ে আসলে মেড আপ হয়েছে, সেই এলিমেন্টগুলোর নামগুলা বলে দিতে হবে। তো এই জিনিসটাই মাথায় রাখবেন যে ফিজিক্যাল ওয়ার্ল্ডে বেসিক্যালি 4টা এলিমেন্ট আছে। এই 4টা, যে 4টা এলিমেন্ট লিখবো আমি, 4টা এলিমেন্ট নিয়ে যা যা আছে
বা এই চারটা এলিমেন্ট যেইখানে আছে সেইটাই আমার ফিজিক্যাল ওয়ার্ল্ডের পার্ট। ইটস অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তো দেখেন আমরা বলছি যে একটা কোয়ালিটেটিভ লাইন লাগবে, একটা কোয়ান্টিটেটিভ। আপনি যখন বলতেছেন যে এই চারটা এলিমেন্ট দিয়ে যা যা মেড আপ সবই হচ্ছে ফিজিক্যাল ওয়ার্ল্ড, দিস ইজ ইয়োর কোয়ান্টিটেটিভ লাইন। আর কোয়ালিটেটিভ লাইনকে সাপোর্ট করার জন্য আপনি বলতেছেন যে আমাদের যে পাঁচটা সেন্স আছে ওইখানেও একটা কোয়ান্টিটি আসতেছে, কিন্তু ওই সেন্সের সাথে ওয়ার্ল্ডের কানেকশন ডিরেক্টলি নাই, ইনডিরেক্টলি আপনি এই সেন্স দিয়া ফিজিক্যাল ওয়ার্ল্ডকে ট্র্যাক করতে পারেন। সো চারটা এলিমেন্ট আছে, যে চারটা এলিমেন্ট দিয়ে কোনো কিছুকে মানে বেসিক্যালি আমরা যখন ট্র্যাক করতে পারবো সেটাকে আমরা ফিজিক্যাল ওয়ার্ল্ডের একটা পার্ট বলবো, ঠিক আছে? এই চারটা এলিমেন্ট কি কি সেটা আমাদের জানতে হবে। ফার্স্ট এলিমেন্ট হচ্ছে ফিজিক্যাল ওয়ার্ল্ডের এক নম্বর এলিমেন্ট হচ্ছে স্পেস। এখন স্পেস বলতে আমরা আউটার স্পেস বুঝি, মানে বললে সাধারণত স্পেস বলতে ওই যে মনে হয় যে ইলন মাস্ক যেখানে গাড়ি পাঠাইছে, ঠিক আছে, চাঁদ যেখানে ঘুরতেছে ওইটাই স্পেস, বাট স্পেস ইজ এভরিওয়্যার। ইনফ্যাক্ট আমার এই পেনের মধ্যেও স্পেস আছে। মানে আপনার কাছে মনে হতে পারে যে ভাই কোথায় স্পেস আছে, মানে ইট ইট ইটসেলফ ইজ আ স্পেস। ঠিক আছে, স্পেস বলতে আসলে আমরা কি বুঝি? ফিজিক্সের ভাষায় স্পেস বলতে বোঝায় একটা 3 ডিমেনশনাল কনস্ট্রাক্ট, যার একটা হাইট আছে, যার একটা উইডথ আছে, আর যার একটা লেন্থ আছে। মানে হাইট উইডথ লেন্থ দিয়ে আমি যার যেই কনস্ট্রাক্টটা দেখতে পারি এটাকে স্পেস বলে। ঠিক আছে, স্পেসকে আরো ভালো মতো সামনে ডিফাইন করবো, আজকে এত ডিটেলসে যাব না, আজকে জাস্ট আমি একটা ওভারভিউ দিয়ে যেতেছি। ঠিক আছে, সো ফার্স্ট এলিমেন্টটা হচ্ছে কি স্পেস, এটা নিয়ে বেশি কথা বলা দরকার নাই, হোপ আপনারা বুঝেন। নাম্বার টু, কেউ বলতে পারেন যদি ফার্স্ট স্পেস হয় নাম্বার টু এলিমেন্টটা কি হতে পারে? স্পেসের সাথেই চলে আসে। সাবাস, থ্যাংক ইউ। কে বলছেন? আচ্ছা, যেই বলছেন, জানতে চাই না আজকে না জানি। বাট সেকেন্ড যে এলিমেন্টটা সেটা হচ্ছে টাইম। স্পেস অ্যান্ড টাইম খুবই ওতপ্রোতভাবে জড়িত, মানে এটা ভেরি কানেক্টেড টু আইনস্টাইন তার থিওরি অফ রিলেটিভিটি আয়না, ইটস একটা 4 ডিমেনশনাল কনসেপ্ট নিয়ে আসছেন। মানে আজকে একটু আগে আমি একটা মানে ইয়া করে আসছি, আল্ট্রাসাউন্ড করে আসছি। সো ওইখানে মানে 4D আল্ট্রাসাউন্ড বলে একটা পার্ট আছে যেখানে রিয়েল টাইম দেখা যায়। তো 4D ইজ বেসিক্যালি ওই 3D স্পেসের মধ্যে যখন আপনি টাইম এলিমেন্টটাকে নিয়ে আসতেছেন, দ্যাটস আ 4D থিং আর কি। এনিওয়েজ, সো স্পেসের সাথে টাইম। ওকে, 3 নাম্বার এলিমেন্ট কি হইতে পারে? ইউ ক্যান বি রং, বাট ডোন্ট বি অ্যাফ্রেড অফ বিং রং। সমস্যা নেই, বলেন, আমি জাজ করবো না, যা মাথায় আসে বলেন। ম্যাটার, ম্যাটার, সাবস্টেন্স, ম্যাটার। মানে আমরা বলতেছি কি ফিজিক্যাল ওয়ার্ল্ডের এলিমেন্টস নিয়ে বলতেছি। ফিজিক্যাল ওয়ার্ল্ডের স্পেস আছে, এই যে বিশাল বিশাল স্পেস আছে, একটা টাইম এক্সিস্টেন্স লাগবে। এই স্পেসের মধ্যে আর টাইমের মধ্যে কে এক্সিস্ট করবে? ম্যাটার। সাবাস, ম্যাটার হচ্ছে কি আমাদের থার্ড এলিমেন্ট। ফাইনালি কে হইতে পারে বলেন? সাবাস, নাইস। স্পেস, টাইম, ম্যাটার অ্যান্ড এনার্জি, এই চারটা মিলে যা আছে পুরোটা হচ্ছে ফিজিক্যাল ওয়ার্ল্ড, সোজা কথা। ঠিক আছে, কোয়ালিটেটিভ লাইন হিসেবে বলতে পারেন যে আমাদের 5 সেন্সেস দিয়ে আমরা যা ট্র্যাক করতে পারি তা ফিজিক্যাল ওয়ার্ল্ডের একটা পার্ট। কোয়ান্টিটেটিভ লাইন হিসেবে বলতে পারেন স্পেস, টাইম, ম্যাটার, এনার্জি মিলে যাই মেড আপ সেটা হচ্ছে ফিজিক্যাল ওয়ার্ল্ড। এটার এক্সাম্পল হাজার হাজার দিতে পারে। লাইক পৃথিবীর চারপাশে চন্দ্র ঘুরতেছে, চন্দ্রের চারপাশে কেউ ঘুরতেছে না, ঘুরতেছে না, বাট ওই তো অনেক কিছু ঘুরতেছে, দৌড়াইতেছে, বিড়াল দৌড়াচ্ছে, আমি বিড়ালের পিছনে দৌড়াচ্ছি, ফিজিক্যাল ওয়ার্ল্ড শেষ। ঠিক আছে, এটার এক্সাম্পল নিয়ে আর কথাবার্তা বললাম না। আচ্ছা, এখন এই ফিজিক্যাল ওয়ার্ল্ডে অ্যাজ আ ফিজিসিস্ট বা অ্যাজ আ সায়েন্টিস্ট আমরা যারা এখানে আসি, যারা আমরা এই ফিজিক্যাল ওয়ার্ল্ডকে ট্র্যাক করতে চাই, তারা আসলে ফিজিক্যাল ওয়ার্ল্ডের কি ট্র্যাক করবো এটাও একটা কথা কিন্তু। মানে আমরা ফিজিক্যাল ওয়ার্ল্ডে চারটা এলিমেন্ট বুঝলাম, আমরা কি শুধু স্পেসকে ট্র্যাক করব, শুধু টাইমকে ট্র্যাক করব, শুধু ম্যাটারকে ট্র্যাক করব, শুধু এনার্জিকে ট্র্যাক করব, নাকি চারটাকেই ট্র্যাক করব, নাকি যে কোনো দুইটা, যে কোনো তিনটা? মানে দেয়ার ইজ আ কনফিউশন। সো এই কনফিউশনটা দূর করার জন্য ফিজিক্স ইভেন্ট বলে একটা জিনিস করে, যে যাই হইতেছে আশেপাশে সবকিছু এক একটা ইভেন্ট বা ফেনোমেনন। ঠিক আছে, বা ইনসিডেন্ট, যে কোনো নামে আপনি ডাকতে পারেন, ইভেন্টস অর ফেনোমেনন অর ইনসিডেন্ট। বলা হয় শাস্ত্রে বলতে এই যে চারটা এলিমেন্ট আছে, এই চারটা এলিমেন্টের যে কোনো ইন্টারাকশন, এই চারটা এলিমেন্টের যে কোনো ইন্টারাকশন এক একটা ইভেন্ট বা ফেনোমেনন বা ইনসিডেন্ট। দ্যাট মিনস আমি এই ক্লাসে বসে কথা বলতেছি, এটা একটা ইনসিডেন্ট।
এখানে লাইট জ্বলতেছে, এটা আরেকটা ইনসিডেন্ট, আপনি কথা শুনতেছেন, দ্যাটস আ সেপারেট ইনসিডেন্ট, অ্যান্ড হ্যাঁ বলে আসলাম চলে আসেন, অ্যান্ড সো অন বুঝাইতে পারছি? সো এটা কোনোভাবেই চিন্তা করার কারণ নাই যে এই ক্লাসে বসে আমি কথা বলতেছি আপনারা শুনতেছেন সবটা মিলে একটা ইনসিডেন্ট না। এইখানে রাইট অ্যাট দিস মোমেন্ট হাজার হাজার ইনসিডেন্ট ঘটতেছে। এইখানে এই যে ধরেন আমার ফোনটা বসে আছে, আমার হাতে পেন আছে, দাগাইতেছি, বা মানে হোয়াট এভার হোল রুম, প্রত্যেকটা এক একটা ইভেন্ট বা ইনসিডেন্ট বা ফেনোমেনন। দিস ইজ ওয়াই বলা হয় ফিজিক্যাল ওয়ার্ল্ডের যে চারটা এলিমেন্ট আছে, এই চারটা এলিমেন্টের যে কোনো ইন্টারাকশন কনসিডার্ড আ সেপারেট ইভেন্ট। ঠিক আছে? ইন্টারাকশন বিটুইন these four elements are called event অথবা phenomenon। ইনসিডেন্ট বলতে আমার কি phenomenon, আমার একটু অপছন্দ, এই জন্য ইনসিডেন্টটা লিখলাম না, প্লাস জায়গাও নাই লেখার, আমার কাছে চলে আসতেছে। বাট এনিওয়েজ, ইভেন্টস অথবা ফেনোমেনন। ঠিক আছে? কোন কনফিউশন আছে এইটুকু নিয়ে? ভেরি গুড। এখন ঘটনা হচ্ছে ইভেন্টস তো হইতেছে, এটা তো সব সময় হইতেছিল। এই ইভেন্টস কে দেখার জন্য, ট্র্যাক করার জন্য there has to be someone। আপনি চিন্তা করে দেখেন, মানে আপনার ফিজিক্স একটা কথা আছে, সিইং ইজ বিলিভিং। মানে এটা এখন নাই, মানে আগে ছিল, যে আপনি যদি কিছু না দেখেন আপনি বিশ্বাস করবেন না, সোজা কথা। দিস ইজ ওয়াই ওই যে মানে পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে না, সূর্য পৃথিবী চারদিকে ঘুরে, এটা নিয়ে একটা সময় বিশাল মারামারি হয়েছিল, শুনছেন তো নিশ্চয়ই। গ্যালিলিও তো পুরাই ফেলছে এটা বলার জন্য, যে জেলে নিয়ে গেছে, পুরাই ফেলছে। শুধু জেলে নিয়ে তো জেলে নিলে মানে গুম করলে ঠিক ছিল, শুধু গুম করা নাই, মানে পুরা বারবিকিউ। ঠিক আছে? মানে এনিওয়েজ, ওইটা আবার ডিফারেন্ট হিস্ট্রিতে চলে যেতেছি আমি। তো এই যে এক একটা, কি প্রশ্ন নিয়েছেন গ্যালিলিওর কথা বলেন তো? ও আচ্ছা, কিন্তু সূর্য হচ্ছে ইনসিডেন্টস, ইভেন্টস, ইনসিডেন্টস, রাইট। তো এই যে ইনসিডেন্টস হইতেছে বা ইভেন্টস হইতেছে, এটা বলার জন্য কেউ না দেখা যদি আমাকে না বলে, মানে এটা তো আমি জানতাম না, রাইট? সো এখানে একটা ইম্পর্টেন্ট রোল প্লে করা হচ্ছে অবজারভার বলে একটা এন্টিটি। ঠিক আছে? ইভেন্টস হইতেছে ভালো কথা, বাট অবজারভার ছাড়া সেই ইভেন্টের কোনো ভ্যালু নাই, সেই ইভেন্টের কোনো মিনিং নাই। একজন অবজারভার, সরি, না না, রিলেটিভিটি এখানে আসতেছে না। এটা এটা এখন আমরা ক্লাসিক্যাল ফিজিক্সে আছি, আমরা এখন মডার্ন ফিজিক্সে যাচ্ছি না। ক্লাসিক্যাল ফিজিক্সের মধ্যেই, মানে আপনি জিনিসটি চিন্তা করেন, ধরেন আপনি একটা অবজেক্ট, মানে ফ্রি ফলিং বডিজের যে ফর্মুলাগুলো আছে, গ্যালিলিওস লস, তাই না? কেউ না কেউ তো একটা অবজেক্টকে ফেলছে, ওটারে পড়তে দেখছে, কতটুকু টাইম লাগছে, কত উপর থেকে পড়ছে, এগুলো নোট ডাউন করছে। যদি এই ডেটাগুলো কেউ না নিত, আমি তো ওই লটাকে আনতে পারতাম না, right? অথবা আপনারা মনে হয় ভি ইজ ইকুয়ালস টু ইউ প্লাস এইট, এটা পড়ছেন অলরেডি, তাই না? সো কেউ না কেউ কোনো না কোনো একটা অবজেক্টকে একটা ইনিশিয়াল পয়েন্ট থেকে ফাইনাল পয়েন্টে টাইম ট্র্যাক করছে, অ্যান্ড সো অন, তাই না? সো আমি কি বুঝাইতে পারছি? কোনো না কোনো একজন অবজারভার অবশ্যই আছে। এখন তাহলে অবজারভার কে? অবজারভার হচ্ছে যে গুলা দেখতেছে, রাইট? বাট এইখানে ফিজিক্স একটা টুইস্ট নিয়ে আসে। আমাদের কাছে মনে হয় অবজারভার হইতে হলে রক্ত মাংসের মানুষ হওয়া লাগবে, বাট ফিজিক্স আসলে এটাকে রক্ত মাংসের মানুষ হিসেবে মানে স্বীকার করে। এনি এন্টিটি ক্যান বি অ্যান অবজারভার অ্যাজ লং এজ ইট ইজ টেকিং আ ডেটা। যে কোনো কিছু অবজারভারের কাজ কি? সে একটা ইনসিডেন্ট দেখতেছে, অবজার্ভ করতেছে, এবং সে ডেটা ট্র্যাক করতেছে। হইতে মানে যে কোনো ইনসিডেন্ট হইতে পারে, রাইট? এইটা যেই করতে পারবে, যে এই ডেটাটা ট্র্যাক করতে পারবে, সেই হচ্ছে অবজারভার। এটা হইতে পারে একটা লেজার, হইতে পারে একটা সেন্সর, হইতে পারে একটা ক্যামেরা, মানে not it does not necessarily be need to be a person or something like that। বুঝাইতে পারছি? সো অবজারভার ইজ বেসিক্যালি অ্যান এন্টিটি যে ডেটা নিতে পারে, ডেটা প্রসেস করতে পারে। দ্যাটস ইট। ঠিক আছে? এগুলোকে আমি পরে সুন্দর করে সাজায় দিব, আমি জাস্ট আপাতত টার্মিনোলজি গুলো বলতেছি। ঠিক আছে? আচ্ছা, তো কি কি বললাম আমরা? ফার্স্টে বলছি আমরা ফিজিক্যাল ওয়ার্ল্ড। আচ্ছা, ফিজিক্যাল ওয়ার্ল্ডের এলিমেন্ট ক্যারেক্টারিস্টিক নিয়ে বলি নাই। একটা জিনিস হচ্ছে, অবশ্যই ফিজিক্যাল ওয়ার্ল্ডকে অবজারভেবল হইতে হবে। আপনি যা অবজার্ভ করতে পারেন না, তা আপনি ফিজিক্যাল ওয়ার্ল্ডের মধ্যে ধরতে পারেন না। যেমন ভূত আছে নাকি নাই, নট এ পার্ট অফ ফিজিক্যাল ওয়ার্ল্ড। এটাকে অবজার্ভ করার মানে, অবজার্ভ করা মানে কি? দেখা না। এইটার কোনো একটা ফিজিক্যাল কোয়ান্টিটি আছে, একটা ডেটা আছে, আমি ওটা মেজার করতে পারবো, ওটা কমিউনিকেট করতে পারবো, রাইট? ওইটা হচ্ছে গিয়ে বেসিক্যালি মানে অবজারভেশন বা অবজারভেবল বলে মিন করতেছি। এখন অনেকে ওই যে গোস্ট বাস্টার্স বা এরকম টাইপের ডকুমেন্টারি গুলো দেখলে দেখবেন যে ওরা একটা ইএমএফ রিডার নিয়ে ঘুরে, ওই যে কাঁটা এরকম নড়লে বলে এ ভূত আছে। এখন ওই কাঁটা ঘোরা যে ভূতের জন্য, এটা তো কেউ বলে নাই, মানে ওটা একটা ইলেকট্রো ইএমএফ রিডার, ওটা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড রিড করতে পারে। ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড বিভিন্ন কারণে হতে পারে, মানে ইনফ্যাক্ট আমি যে ধরেন এই যেটা গ্রিপ করে ধরে আসি, এটাও একটা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের জন্যই ধরে আসি। এখানে স্ট্যাটিক ইলেকট্রিসিটি আছে বলেই আমি এটাকে গ্রিপ করতে পারি। তো দেয়ার ইজ অ্যান ইলেকট্রিক ফিল্ড, বাট
দেয়ার ইজ এন ইলেকট্রিক ফিল্ড হিয়ার, রাইট? সো অনেকগুলো কারণে এই ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের এক্সিস্টেন্স হইতে পারে। ওইটা নড়তেছে মানে ভূত আছে, নট আ ট্রু থিং। এটা ওপেন টু ইন্টারপ্রিটেশন, সবকিছু দুনিয়াতে ওপেন টু ইন্টারপ্রিটেশন। আচ্ছা, এনিওয়ে, তো ফার্স্টের কথা কি বলছি? অবজারভেবল হইতে হবে ফিজিক্যাল ওয়ার্ল্ডকে। আপনি এটাকে ফিজিক্যাল ওয়ার্ল্ডের মধ্যে ফেলতে পারবেন না। যেমন আপনি ধরেন নিচে নামতে গিয়ে উষ্টা খাইছেন, আল্লাহ মাফ করুন, ব্যথা পাইছি, রাইট? কিন্তু কয় কেজি ব্যথা পাইছি বা কয় লিটার ব্যথা, মানে সি, যদি হসপিটালে যান আপনি ওখানে দেখবেন একটা চার্ট লেখা আছে, রেট ইওর পেইন ফ্রম 1 to 10। ইভেন্ট হচ্ছে কিন্তু মেজারেবল। আপনি যদি ব্যথা পান, ওই ব্যথার আপনি স্কেলটা নিজের মতো করে বলতেছেন, আপনার কাছে যেটা 1 সেটা আমার কাছে 10 হতে পারে। আপনার পেইন সেন্সিটিভিটি অনেক কম, আমার পেইন সেন্সিটিভিটি বেশি, এটা হইতেই পারে, তাই না? আবার এরকম অনেক মানুষ দুনিয়াতে আছে যে পেইন ফিলই করে না, ওর পেইন সেন্সেশন নাই, ও হাত কাটে গেছে ও জানে না, পরে যখন তাকায় দেখে আল্লাহ রক্ত বেরোচ্ছে, ওকে ফাইন। মানে এরকম আছে কিন্তু, দেয়ার আর পিপল যারা আসলে এটা পারে না, মানে ফিলই করতে পারে না। ওরা ওই যে ধরো আগুনের উপর ওয়াক করতে পারে অ্যান্ড সো অন, এরকম বিভিন্ন রকম ট্রিক্স ওরা দেখায়, বিকজ ওদের বডিতে ওই পেইন সেন্সেশনটা যে কোন কারণেই হোক, এটা মানে জেনেটিক্যালি হইতে পারে বা কোন একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, কিছু না কিছু হয়েছিল, দ্যাটস ওয়াই ওর পেইন সেন্সিটিভিটি নাই, রাইট? এখানে আবার আরেকটা কথা আছে যে পেইন ইজ নট অবজেক্টিভ, ইট ইজ সাবজেক্টিভ। অবজেক্টিভ আর সাবজেক্টিভের মধ্যে ডিফারেন্স বুঝি। সূর্য সবসময় পূর্ব দিকে উঠবে, দিস ইজ অ্যান অবজেক্টিভ ট্রুথ। এটার কোনো ওপেন টু ইন্টারপ্রিটেশন নাই। মানে আপনি একভাবে ইন্টারপ্রিট করবেন, আমি অন্যভাবে ইন্টারপ্রিট করবো, এরকম কোনো ঘটনা। বাট সূর্য পূর্ব দিকে উঠে বলে আজকে আমার দিন ভালো যাবে অথবা খারাপ যাবে, এইটা হচ্ছে একটা সাবজেক্টিভ ইন্টারপ্রিটেশন, যে এটা আপনার জন্য একরকম, আমার জন্য টোটালি ডিফারেন্ট একটা জিনিস, ভ্যারিয়েবল, এক্স্যাক্টলি। সো দ্যাট ইজ হোয়াট সাবজেক্টিভ এন্ড অবজেক্টিভ মিন্স। এই জন্য যে এমসিকিউ তে অবজেক্টিভস বলে, কারণ সবার জন্য অ্যান্সার একটাই হবে, কিন্তু সিকিউ কে সাবজেক্টিভ বলে কজ ওটা এসে টাইপ কোয়েশ্চেন, এক একজন এক এক ভাবে জিনিসটাকে এক্সপ্লেইন করবে বা লিখবে, এক্স্যাক্টলি, বুঝাইতে পারছি? এনিওয়েজ, অনেক সো অবজারভেবল হইতে হবে, মেজারেবল হইতে হবে, রাইট? অ্যান্ড ফাইনালি, একটু বড় লাইন, আচ্ছা লেখার চেষ্টা করি, দেখি এটা দিয়ে পারসিভ করা যেতে পারতে হবে। অর যদি আমি sense দিয়ে কোনো কারণে পারসিভ করতে না পারি, দেন কোনো না কোনো ইনস্ট্রুমেন্ট দিয়ে আমরা এটাকে পারসিভ করতে পারি বা track করতে পারি। যেমন ধরেন কোন একটা অবজেক্টকে আমি একটা সার্টেন হাইটে নিয়ে গেছি, ওর মধ্যে পোটেনশিয়াল এনার্জি আছে, এটা আমরা জানি, রাইট? আমি তো এটা ফিল করতে পারবো না কোনোভাবে, রাইট? আমি কোনো সেন্স দিয়ে এটাকে ট্র্যাক করতে পারবো না, অনলি ওয়েন যদি ছাইরা দেই ও নিচে পড়তেছে, ওইখান থেকে আমি ডিসিশন নিতে পারবো, রাইট? বাট এনার্জি ম্যাপিং কোন একটা ইনস্ট্রুমেন্ট দিয়ে আমি কিন্তু সুন্দর করে মাপতে পারবো। বা আপনারা চিন্তা করেন, ওই যে কোভিড যখন হইলো, প্রত্যেকটা এয়ারপোর্টে এয়ারপোর্টে থার্মাল স্ক্যানার, সো আপনি টেম্পারেচার হ্যাঁ ফিল করতে পারেন, কিন্তু থার্মাল এনার্জি তো ফিল করা যায় না। আপনি বুঝতে পারেন যে টেম্পারেচার বাড়ছে বা টেম্পারেচার, থার্মাল এনার্জি আপনি ফিল করবেন কিভাবে? ওই জন্য ওই যে টেম্পারেচার স্ক্যানার দিয়া আপনার থার্মাল এনার্জি ট্র্যাক করে, ম্যাপ করে, রাইট? সো ওইটা কোনো একটা সেন্স দিয়ে আমি ট্রেস করতে পারছি না, পারসিভ করতে পারছি না, বাট আমি একটা ইনস্ট্রুমেন্ট দিয়ে ওটাকে ট্র্যাক করতে পারছি। সো দিস ইজ ওয়াই তিনটা জিনিস বললাম: অবজারভেবল, মেজারেবল অ্যান্ড ক্যান বি পারসিভড থ্রু সেন্সেস অর ইনস্ট্রুমেন্ট। তিনটাই থাকতে হবে, তিনটাই থাকতে হবে, হ্যাঁ, মানে ইটস নট এটা অর ওইটা, ইটস এইটা অ্যান্ড এইটা অ্যান্ড এইটা, ঠিক আছে? আপনারা কি ভেন ডায়াগ্রামস এখনো করছেন? ভেন ডায়াগ্রামস এর মধ্যে যে অ্যান্ড মানে ইন্টারসেকশন অ্যান্ড আলাদা, হ্যাঁ, ইন্টারসেকশন আর ইউনিয়ন আছে, রাইট? নট ইউনিয়ন, ইটস ইন্টারসেকশন। ইউনিয়ন হচ্ছে এইটা অর এইটা হইলেই হবে, আর ইন্টারসেকশন, আমি উল্টা বলছি, ইউনিয়ন হচ্ছে গিয়ে অর, আর ইন্টারসেকশন হচ্ছে গিয়ে অ্যান্ড, হ্যাঁ এক্স্যাক্টলি। বুঝাইতে পারছি? এইটুকু পর্যন্ত কোনো কনফিউশন আছে করো? সো ফিজিক্যাল ওয়ার্ল্ডের তিনটা ক্যারেক্টারিস্টিক্স আছে, আপনি চাইলে এই তিনটা ক্যারেক্টারিস্টিক্সকে ওই ডেফিনেশনের মধ্যে নিয়ে আসতে পারেন। আর আপনি বলতে পারেন যে ভাইয়া ফিজিক্যাল ওয়ার্ল্ড ডেফিনেশন কি কোথাও আসবে? আই ডোন্ট নো, আসতেও পারে, নাও আসতে পারে, বাট ইটস নেসেসারি যে আমরা জানি, ঠিক আছে? আমি একটু ডিফারেন্ট পার্সপেক্টিভের মানুষ ভাই। আমার কথা হচ্ছে যে বইয়ের যত কালো লেখা আছে আমি সবগুলোকে আপনার সামনে এক্সপ্লেইন করি। আমার জব হচ্ছে অতটুকু পর্যন্ত, কমন ফেলানো ওটা আমার জব না, টু বি ভেরি অনেস্ট। এখন মানে কি বলবো এটাকে, ইয়াটা হচ্ছে মানে ফ্লিপ সাইডটা হচ্ছে, যদি বইয়ের সকল কালো লেখা আমরা এক্সপ্লেইন করে ফেলি, দেন বাই ডিফল্ট কমন পড়তে বাধ্য, কারণ বাদ দিই নাই কিছু।
ঠিক আছে? সো আমি একটু লঙ্গার রুট নেই কমন ফেলানোর জন্য, মানে শর্টার রুট আমার কখনোই পছন্দ না। টু বি ভেরি অনেস্ট, শর্টার রুট যদি নেন, মানে রাউট যদি নেন, তাহলে যেটা হয় অনেক কিছু বাদ চলে যায়। কখন কোনটা কোন জীবনে গিয়ে দরকার হবে নোবডি নোজ। যেমন এইবার যে ঢাকা ভার্সিটির অ্যাডমিশন টেস্ট হয়েছে কয়দিন আগে এই ইউনিটের, যদি কেউ বড় ভাইয়ারা পুরো অ্যাডমিশন টেস্ট দিয়ে থাকে জিজ্ঞেস করেন, সব আসছে হচ্ছে সূত্রের প্রমাণ, ডিরাইভেশন, ম্যাথ আসে না, বিকজ ঢাকা ভার্সিটিতে কোনো ক্যালকুলেটর অ্যালাউড না। এবং আজীবন, হ্যাঁ, ঢাকা ভার্সিটির এই ইউনিটের এক্সামে ক্যালকুলেটর অ্যালাউড না। সো যাই আসছে সব সূত্র ডিরাইভ, মানে ফর্মুলা ডিরাইভ করে 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 প্রুভ করতে হয়েছে। পোলাপাইন তো ডিরাইভেশন পড়ে না, কারণ পরীক্ষায় আসে না, খাইছে ধরা। আবার মেডিকেল অ্যাডমিশন টেস্টে ক্যালকুলেটর অ্যালাউড, হুইচ ইজ ওয়াই ওখানে এমন এমন এক্সামের অঙ্ক দিচ্ছে মানে ফিজিক্স থেকে, যেগুলো আসলে পোলাপাইন ধারণা করে নেয় এগুলো ঢাকা ভার্সিটির ভর্তি পরীক্ষা, সেগুলো তো মেডিকেলে আসার মতো না। বাট মেডিকেলে কেউ কিন্তু বলে নাই যে এরকম অঙ্ক দিবে না বা দিতে পারবে না, মানে এরকম কোনো কিন্তু রুলস নাই, রাইট? সো মানে এইটা আমি এই জন্য বলতেছি, বিকজ জার্নিটা, পড়াশোনার জার্নিটা আজকে শেষ না। মানে ক্লাস 9 পার করে ফেলছি, 10 পার করে ফেলছি, এসএসসি পার করে ফেলছি, দ্যাটস নট দি এন্ড। আপনাকে ধরেন ইন্টার পার করতে হবে, অ্যাডমিশন টেস্ট দিতে হবে। ধরেন আপনি অ্যাডমিশন টেস্টের কেয়ার করেন না, হইতেই পারে যে ভাইয়া আমার বাবার প্রচুর টাকা আছে, আমি অক্সফোর্ডে গিয়ে পড়াশোনা করব, কোনো সমস্যা নাই। জাস্ট সেইং, মানে একটা হাইপোথেটিক্যাল কেস চিন্তা করেন। স্টিল আপনাকে আমি ধরেন শর্টকাট দিয়া পড়ায় পড়ায় অক্সফোর্ড পর্যন্ত দিলাম, ওইখানে গিয়ে তো শর্টকাট, আমি বুঝতে পারছি, ওইখানে গিয়ে তো আপনাকে আলটিমেটলি জানতে হবে জিনিসপত্র, না জানে তো আপনি পারফর্ম করতে পারবেন না। তো তখন কি হবে, আপনি তো ওখানে গিয়ে গালি দিবেন পরে, যে এই টিচারটা কিছু পড়ায় নাই। পড়াইলে আজকে আমি ভালো জানতাম, ভালো পারতাম, বাকিদের সাথে আমি কম্পিট করতে পারতাম। সো আমার পার্সপেক্টিভটা একটু ডিফারেন্ট। আমার এই জন্য অনেক কথা বলি আমি ক্লাসের মধ্যে, অনেক কিছু বোঝানোর চেষ্টা করি। পোলাপাইন সাধারণত নিতে পারে না, যেমন আজকে যেমন পুরা রুম ভর্তি আছে, আমি মোটামুটি শিওর যে 1 মাস পর, যদি আপনারা পড়েন তাও ওখানে তো যদি আছে একটা, তখন দেখা যাবে 1 মাস পর রুমের পোলাপাইন অর্ধেক হয়ে যাবে। কারণ ভাইয়া এত কেন থিওরি পড়ে, ভাইয়া এত জিনিসপত্র কেন পড়ে, এগুলো তো পরীক্ষায় আসে না। আমার কথা হচ্ছে পরীক্ষায় আসে না, এটা পরের কথা। আসতে পারে কি পারে না সেটা আমি জাজ করবো। যদি কোনো কোনো জায়গায় আসতে পারে, আমি আপনারা পড়াবো। আর আপনি ওটা পড়বেন কি পড়বেন না, বাসায় রাখবেন নাকি মাথায় রাখবেন, দ্যাটস আপ টু ইউ আর কি। আমি আপনাকে ওপেন চয়েস দিয়ে দিব। এনিওয়ে, অনেক কথাবার্তা বলে ফেলছি। আমার আবেগ একটু বেশি, আমি কথা একটু বেশি বলি। ছোটবেলায় ক্লাস 3 তে যখন ছিলাম, হ্যাঁ 3 তে, আমার ডাকনাম ছিল বকবকাইন না। সো ইউ ক্যান সি ওয়াই। এই জন্যই হয়তো বা টিচার হয়েছে, বুঝছেন, যে আই হ্যাভ টু টক, মানে আমার এটা একটা নেসেসিটি আছে। এনিওয়েজ, সো কোথায় ছিলাম, ফিজিক্যাল ওয়ার্ল্ড নিয়ে বলছি। তিনটা জিনিস লাগে, অবজারভেবল হইতে হয়, মেজারেবল হইতে হয়, এবং পারসিভ থ্রু সেন্সেস অর ইনস্ট্রুমেন্ট হইতে হয়। চারটা এলিমেন্ট আছে, স্পেস, টাইম, ম্যাটার, এনার্জি। এইগুলারে যত ইন্টারাকশন আছে সবগুলারে বলতেছে একটা ইভেন্ট বা ফেনোমেনন বা ইনসিডেন্ট। এই ইভেন্ট বা ফেনোমেনন বা ইনসিডেন্ট কে অবজার্ভ করতেছে, কোনো না কোনো এন্টিটি যার নাম অবজারভার। অবজার্ভ করতেছে মানে সে বেসিক্যালি ডেটা নিচ্ছে, এবং সেই ডেটাটা কিছুক্ষণ পরে আমাকে কমিউনিকেট করবে যখন আমি ওর কাছ থেকে চাইবো, রাইট? ওকে, এরপর কি হবে, দ্যাটস দ্য থিং। মানে দেখলাম, দেখার পর কি শেষ? না, আমার সেই দেখার ব্যাপারটা কমিউনিকেট করতে হবে, রাইট? যে ভাই, আমি আজকে দেখছি যে নাহিয়ান ভাইয়া ক্লাসে আইসা, আমার নাম নাহিয়ান ভাই, তবে নাহিয়ান ভাইয়া ক্লাসে আইসা কি অ্যাশ কালারের গেঞ্জি পরে আসছে। সো দিস ইজ অবজারভেশন, ঠিক আছে? এখন আপনার মাথায় ধারণা হতে পারে নাহিয়ান ভাইয়া মনে হয় সবসময় ক্লাসে আইসা অ্যাশ কালারের গেঞ্জি পরে। দিস ইজ সামথিং, আপনি এটা ধারণা করে ফেলছেন, তাই না? মনে করেন ধারণা করে ফেলছে, দিস ইজ দেখেন একটা ইনসিডেন্ট, ভাইয়া ক্লাস নিতে আসছে, আপনি একটা দেখছেন, ডেটা নিছেন, অ্যাশ কালারের গেঞ্জি, রাইট? ওকে, এখন এই যে ডেটা নেওয়ার পর আপনি একটা মাথায় চিন্তা করছেন, এই চিন্তাটাকে আমরা বলি ফিজিক্সে হাইপোথিসিস। এই হাইপোথিসিসটাকে এবার আপনারা টেস্ট করতে হবে। দেখেন, আমি ক্লাসে আসছি, আমি ক্লাস নিতে আসি, এটাকে আপনি হাইপোথিসিস বলতে পারেন না। ক্লাস যেহেতু টাইম মতো দেওয়া হয়েছে, আমি ক্লাসে আসবো, এটা একটা ইউনিভার্সাল ফ্যাক্টের মতো, রাইট? আমি আসবো, কিন্তু আমি কি পরে আসবো সেইটা ওপেন টু ইন্টারপ্রিটেশন, রাইট? আর আপনি দেখছেন আমি অ্যাশ কালারের গেঞ্জি পরছি, আপনি একটা মেজারমেন্ট করছেন, এখানে অ্যাশ কালারটা হচ্ছে মেজারমেন্ট, বা গেঞ্জি পরছি, শার্ট পরি নাই, পাঞ্জাবি পরি নাই, রাইট? সো আপনি এইটাকে একটা টেস্টেবল হাইপোথিসিস বানাইছেন যে ভাইয়া মনে হয় প্রতিদিন ক্লাসে গেঞ্জি পরে আসে। আরেকজন বলছে না, ভাইয়া প্রতিদিন ক্লাসে অ্যাশ কালারের গেঞ্জি পরে আসে। আবার ভাইয়ার গেঞ্জির মধ্যে একটা অরেঞ্জ স্ট্রাইপ থাকতে পারে। মানে ডিফারেন্ট ডিফারেন্ট হাইপোথিসিস আছে। যেইটা হাইপোথিসিস, তাহলে আমি কাকে বলছি, একটা অবজারভেশন করছি, অবজারভেশন করার পর আমার মাথায় কোন একটা প্যাটার্নের ব্যাপার আসছে, যে প্যাটার্নটা এরকম হইতে পারে। ওইটা অবশ্যই একটা টেস্টেবল, টেস্ট করা যদি না যায়, আমি ওটাকে হাইপোথিসিস বলতে পারবো না, ঠিক আছে? আপাতত টেস্ট করা যায় না এমন কোনো অবশ্যই আছে। না, ডেফিনিট অ্যান্সার
ডেফিনিট অ্যানসারটা আছে কিন্তু কি আমি জানি না, পরে তো ওই জন্য এটাকে টেস্টেবল একটা স্টেটমেন্ট, যেটা একটা প্রবাবল প্রেডিকশন। আপনি হাইপোথিসিসকে বলতে পারেন এটা টেস্টেবল। আচ্ছা আমি ওয়ার্ডটা লিখি, যে আপনি অবজার্ভ করছেন, অবজার্ভ করার পর আপনার মাথায় কি আসছে, একটা আইডিয়া আসছে, তাই না? সে আইডিয়াটাকে আমরা হাইপোথিসিস বলতেছি। হাইপোথিসিস মানে কি? এটা একটা প্রেডিকশন যেটা আবার টেস্টেবল, মানে টেস্টেবল বা এক্সপেরিমেন্টেবল। এটাকে আপনি মানে বিভিন্ন রকম পরীক্ষায় ফেলতে পারবেন। যদি পরীক্ষায় ফেলতে না পারেন ওটাকে আপনি সরি হাইপোথিসিস বলতে পারবেন না। ঠিক আছে? ওকে। সো বেসিক্যালি আমি যদি আরেকটু আগে থেকে চিন্তা করি, স্টেপগুলা কিন্তু হাইপোথিসিস অনেক পরে আসছে। প্রথমে একটা ইভেন্ট হয়েছে, দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট স্টেপ। ইভেন্ট হওয়ার পর আপনি এটা দেখছেন, অবজার্ভ করছেন। অবজার্ভ করার পরে আপনি কি হাইপোথিসিসে গেছেন? না, আপনি আগে একটা মাথায় চিন্তা করছেন, চিন্তা করে কিছু একটা বাইর করছেন, তাই না? সো আমি এটা বলতে পারি, আপনি যখন চিন্তা করছেন নিশ্চয়ই WH চিন্তা করে দেখেন একটু, ভাইয়া কি করছে, ভাইয়া ক্লাস নিতে আসছে, ভাইয়া কি পড়ে আসছে, ভাইয়া আজকালের গেঞ্জি পড়ে আসছে, রাইট? মানে দিস ইজ হাউ ইয়োর থট প্রগ্রেসড, রাইট? সো আপনি একটা ইভেন্ট ঘটছে, সেই ইভেন্টটাকে দেখছেন বা অবজার্ভ করছেন। অবজার্ভ করার পর আপনি কিছু কোয়েশ্চেন ফর্মুলেট করছেন, কিছু কোয়েশ্চেন আস্ক করছেন, রাইট? কোয়েশ্চেন আস্ক করার পরে আপনি সেই কোয়েশ্চেনের অ্যান্সার বের করার জন্য একটা ব্যাকগ্রাউন্ড রিসার্চ করছেন, যে ভাইয়া কি করছে, ভাইয়া ক্লাস নিতে আসছে, এটা আপনার ব্যাকগ্রাউন্ড রিসার্চের পার্ট। কোয়েশ্চেন করছেন, অ্যান্সার কেমনে দিছেন? আপনি এক্সপেরিয়েন্স থেকে দিছেন। ভাইয়া গেঞ্জি পরে আসছে, কিরকম গেঞ্জি? অ্যাশ কালারের গেঞ্জি। এই যে দিস ইজ এন প্রসেস। কোয়েশ্চেন করছেন, অ্যান্সার দিছেন, মানেই আপনি ব্যাকগ্রাউন্ড রিসার্চ না করে অ্যান্সার দেন নাই, রাইট? এই অ্যান্সার দেওয়ার পরে আপনি হাইপোথিসিস বাই করছেন। ঠিক আছে, ভাইয়া মনে হয় প্রতিদিন অ্যাশ কালারের গেঞ্জি পরে আসে। এবং যেহেতু বলছি যে হাইপোথিসিস একটা প্রেডিকশন বাট হুইচ ইজ আ টেস্টেবল প্রেডিকশন, হাইপোথিসিসের পরের পার্টি হয়ে যাবে তাইলে এখন এক্স্যাক্টলি টেস্ট বা এক্সপেরিমেন্টেশন। যে এবার ভাইয়াকে প্রতিদিন দেখতে হবে যে ভাইয়া প্রতিদিন ক্লাসে অ্যাশ কালারের গেঞ্জি পরে আসে নাকি আসে না, রাইট? সো দ্যাটস ইওর নেক্সট স্টেপ। এবং আপনি যখন এই এক্সপেরিমেন্টেশন করবেন, আপনি প্রতিদিন এই দেখেন, আপনি বলতেছেন যে ভাইয়াকে প্রতিদিন দেখতে হবে। সো আপনার এখন ফিক্স করতে হবে যে আপনি আমার সাথে কবে কবে ক্লাস করবেন এবং সেই ক্লাসগুলোতে কয়টার সময় আসবেন। দিজ আর অল মেজারমেন্টস, কিন্তু এক্সপেরিমেন্টেশনের নেসেসিটির জন্যই আপনার মেজারমেন্ট চলে আসছে। বুঝাইতে পারছি? সো আমি বলতে পারি এই স্টেপটাকে একবারে এক্সপেরিমেন্টেশন অ্যান্ড মেজারমেন্ট বলতে পারি। সো আপনি এক্সপেরিমেন্টেশন করছেন, মেজারমেন্ট করছেন। মেজারমেন্ট করার পর আপনি কি করবেন? যা ডাটা পাইছেন সেগুলো কোথাও না কোথাও রাখবেন, রাখা অ্যানালাইসিস করবেন। সো এর পরের স্টেপটাকে আমরা বলতে পারি ডেটা কালেকশন অ্যান্ড সাবাস। এখন ডেটা কালেকশন আপনি তো একা করতেছেন না, এই ক্লাসে আনুমানিক এখন 15 জনের মতো আছে। সো 15 জন 15 রকম ভাবে একটা ইভেন্টকে অবজার্ভ করবেন, তাই না? সো আপনারা তারপর কি করবেন, কিছুদিন পর আপনি তো, আমরা সবসময় এটা করি, নিজের আনসারের উপর বিশ্বাস হয় না। পরীক্ষার হলে একটা আনসার দাগাইছি, 5 জনকে জিজ্ঞেস করে এটা কি, এটা ওইটা কি ওইটা, মানে উই নিড টু ভেরিফাই, ফ্যাক্ট চেক, রাইট? সো আপনি ডেটা কালেকশন করার পরে যে কাজটা করবেন সেটা হচ্ছে ভেরিফিকেশন প্রসেস। ফেসবুক এখন 2 স্টেপ ভেরিফিকেশন করে, রাইট? সো আমরা তো আর কি, সো আপনি ভেরিফিকেশন করবেন, তারপর আপনি কনক্লুশন টানবেন। সো এরপরের স্টেপ আপনি একসাথে করতেছেন এই কাজটা। সেম বলতে সেম না, মানে দুটো দুই জিনিস, কিন্তু আপনি এক ধাক্কায় কাজটা করতেছেন। আপনি যখন ডাটা কালেকশন করবেন তখন তো আপনি অ্যানালাইজ করে ফেলতেছেন যে ভাইয়া শুক্রবার একটা ড্রেস পরে আসছে, শনিবার একটা ড্রেস পরে আসছে, পরের শুক্রবার আরেকটা, পরের শনিবার আরেকটা। সো যখন আপনি ডেটা কালেকশন করে ফেলছেন তখন কিন্তু আপনি ব্যাক অফ দ্য মাইন্ড বা একই সাথে আপনার অ্যানালাইসিস হয়ে যাচ্ছে যে ভাইয়া আসলে এক এক দিন এক এক কালারের গেঞ্জি পরে আসছে, না ভাইয়া আসলে একটাই গেঞ্জি পরে আসছে। সি, সো একসাথে হইতেছে এই জিনিসটা। সো দিস ইজ ওয়াই একসাথে বলছি, নট দ্য সেম থিং। এক্সপেরিমেন্টেশন আর মেজারমেন্ট যেরকম দুটো আলাদা জিনিস, কিন্তু দুটোকে আমি একটা স্টেপে করছি। সিমিলারলি ডেটা কালেকশন অ্যানালাইসিস দুটো আলাদা জিনিস, একটা স্টেপে করছি। ঠিক আছে? ওকে। সো ডেটা কালেকশন অ্যানালাইসিস হইলো, এরপর আমরা কি করছি? ভেরিফিকেশন অ্যান্ড কনক্লুশন। আপনি যখন আরো কয়েকজনের সাথে কথা বলছেন, আপনারা আপনাদের সিনিয়র ভাইদের সাথে কথা বলছেন যারা আমার ক্লাস আগে করছে, যে ভাইয়া কি আসলে অ্যাশ কালারের গেঞ্জি পরে আসে নাকি, রাইট? দ্যাট ইজ হাউ আপনি নিজের, মানে যদি সবার কাছ থেকে শোনেন যে হ্যাঁ ভাইয়া সবসময় অ্যাশ কালারের গেঞ্জি পরে আসে, ইউ হ্যাভ ভেরিফাইড ইউর হাইপোথিসিস, যারা আমরা ঠিক ছিলাম।
অথবা মিলবে না, মানে দুইটাই চান্স আছে বাইনারি। হয় আপনার হাইপোথেসিস ঠিক আছে অথবা আপনার হাইপোথেসিস ঠিক নাই। সো আপনি একটা কনক্লুশনে চলে আসবেন না? যদি আপনি কনক্লুশনে আসেন যে আপনার হাইপোথেসিস ঠিক আছে, তাহলে আপনি এবার কি করবেন, এটা আপনি সবার কাছে কমিউনিকেট করবেন। আর এই একটা জিনিস পাইছি, নাহিয়ান ভাইয়া সবসময় ক্লাস করতে আসে, ক্লাস নিতে আসে, রাইট? এবং আপনি একটা সায়েন্টিফিক ল দাঁড় করাবেন যে দ্য ল অফ নাহিয়ান ভাইয়াস ফিজিক্স ক্লাস, যে আজকে থাকবে, ঠিক আছে? যদি আপনার ওই হাইপোথেসিস ভেরিফিকেশন পর্যায়ে এসে সঠিক হয় তাইলে। সো লাস্ট স্টেপে আমি বলবো, আপনি কমিউনিকেশন করতেছেন এন্ড আপনি একটা সায়েন্টিফিক ল ডেভেলপ, যেটা হয়তো আমার গেঞ্জির জন্য হবে না, কিন্তু দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট ওটার জন্য হয়েছে। কেউ একদিন ঘুম থেকে ওইটা বুঝতে পারছে যে এটা ইস্ট ডিরেকশন, বা বুঝতে পারে না, এটা আসলে তারা বলছে যে এটা ইস্ট ওটা ওয়েস্ট, নাম দিছে ইচ্ছা মতো, ঠিক আছে? ওইটার আবার একটা সেপারেট হিস্ট্রি আছে, ওটা আরেকদিন বলবো না। সো যখন সবাই দেখছে যে ইস্টে সান রাইজ করে, দুনিয়া জয়রা সবখান থেকে ইস্টেই সান রাইজ করে, তখন এটাকে কমিউনিকেট করে ওরা একটা সায়েন্টিফিক লতে দাঁড় করাইছে। বাট যেখানে হাইপোথেসিস মিলে না, সেখানে কি, সেখানে যায় আমি আবার আমার এই হাইপোথেসিস স্টেপে আসবো এবং এটাকে আপডেট করবো। নতুন একটা আপডেট করা মানে ওটার আগের হাইপোথেসিস নাই, এবং একটা নতুন হাইপোথেসিস আসছে, এবং তারপর আবার সেম প্রসেস। নতুন হাইপোথেসিস মানে নতুন একটা টেস্টেবল প্রেডিকশন, সেটাকে আমি এক্সপেরিমেন্টেশনে নিব। এক্সপেরিমেন্ট করার পর আমি ডেটা কালেকশন করব, অ্যানালাইসিস করব। তারপর যা ডেটা পাইছি ওটাকে ভেরিফাই করার জন্য মানুষজনের সাথে কথাবার্তা বলবো, কনক্লুশন টানবো, এবং ফাইনালি ওটা কমিউনিকেট করব এন্ড একটা সায়েন্টিফিক ল ডেভেলপ করব ইফ সাকসেসফুল। এই যে পুরো প্রসেস, এইটাকে বলা হয় দা সায়েন্টিফিক মেথড। এতগুলো স্টেপ, এই বেসিক্যালি এখানে 9টা স্টেপ আছে। আমি যদিও 9টা লিখি নাই, আমি এগুলোকে পরে সাজাই দিব অ্যাজ আই সেড বিফোর। বা অনেক কথা আমি ক্লাসেও বলছি, এটা রেকর্ডও হয়ে যাচ্ছে, সো আপনারা চাইলে পরে ভিডিও দেখতে পারবেন, সমস্যা নাই। সো সায়েন্টিফিক মেথডে ওভারঅল 9টা প্রসেস বা 9টা স্টেপ আছে। প্রথমে বলছিলাম একটা ইভেন্ট ঘটে, 2 নম্বরে অবজার্ভ করি, 3 নম্বরে আমরা কোয়েশ্চেন আস্ক করি অ্যাবাউট দ্যাট ইভেন্ট, 4 নম্বরে অ্যান্সার দেওয়ার জন্য ব্যাকগ্রাউন্ড রিসার্চ করি, 5 নম্বরে আমরা কি করি, হাইপোথেসিস ডেভেলপ করি, 6 নম্বরে এক্সপেরিমেন্ট করি, মেজারমেন্ট করি, 7 নম্বরে গিয়ে ডেটা কালেকশন করি, 8 নম্বরে গিয়ে সেটাকে ভেরিফাই করি, কনক্লুশনে আসি, 9 নম্বরে গিয়ে আমরা কমিউনিকেশন এবং সায়েন্টিফিক 9টা স্টেপে আমরা একটা সায়েন্টিফিক মেথড শেষ করতে পারি। এবং আপনি একটু যদি গভীরভাবে বাসায় গিয়ে চিন্তা করে দেখেন, রিয়েল লাইফের যে কোনো প্রবলেম আপনি সাবকনসিয়াসলি এভাবে স্টেপ নেন। আপনার সাথে কিছু একটা হয়, ইভেন্ট ঘটছে, আপনি ওইটা সম্পর্কে ডেটা নেন। ধরেন আপনার জ্বর আসছে, বাসায় গিয়ে জ্বর জ্বর লাগতেছে, সো আপনি কি করেন, আপনি ডেটা নেন যে জ্বরটা কতক্ষণ ধরে আছে। মানে ডেটা নেন বলতে মানে আপনি আস্ক কোয়েশ্চেন, আপনি কিন্তু ডেটা আগে নেন, আপনি আসলে জিজ্ঞেস করেন যে জ্বর কেন আসছে, বা জ্বর জ্বর কেন লাগতেছে, আমি কি আজকে মাস্ক ছাড়া গেছি, বেশিক্ষণ ধরে গোসল নিছি, বা এইরকম কিছু প্রবাবল কেস বাইর করেন। বাইর করে আপনি অ্যান্সার দেন, ব্যাকগ্রাউন্ড রিসার্চ করেন, দেন আপনি ওটার উপর একটা হাইপোথেসিস দাঁড় করেন যে আচ্ছা এই কারণে আমার জ্বরটা লেগে থাকতে পারে। আপনি তারপরে যে এক্সপেরিমেন্টেশন মেজারমেন্টে জ্বরকে আদৌ আসছে কিনা থার্মোমিটার ঢুকাই দিচ্ছেন মুখের মধ্যে, তারপর ডেটা কালেকশন করতেছেন যে হ্যাঁ আসছে, জ্বর আসছে। তারপর আপনি হচ্ছে গিয়ে জ্বর যে আসছে এই ব্যাপারটাকে ভেরিফাই করার জন্য আপনি একটা ডাক্তারের কাছে যাবেন। আর নাহলে আপনি যদি কোনো আব্বা আম্মা বা কেউ থাকে, আপনি একটা অ্যাডভাইস দিবেন যে ভাই আমার তো জ্বর আসছে, কি করব, না পাখা। এটা আমরা সবাই জানি, কারো জিজ্ঞেস করি না, বাট এত প্রচলিত হয়ে গেছে। বাট ইউ সি, দিস ইজ দ্য লাইন উই ফলো, এভরিওয়ান ফলোজ, এবং এটাই হচ্ছে দ্য সায়েন্টিফিক মেথড। ক্লিয়ার করতে পারছি? কোন কনফিউশন আছে? এত কথা এই জন্য বলছি বিকজ আমরা মেজারমেন্ট নিয়ে কথা বলতে চাই। মেজারমেন্টটা এই সায়েন্টিফিক মেথডের নেসেসিটি থেকে আসছে। এই যে আমরা যখন এক্সপেরিমেন্ট করতেছি, সেই এক্সপেরিমেন্টেশনের ডেটা কালেকশনের জন্যই তো আমাকে মেজারমেন্ট করতে হবে, রাইট? তো দিস ইজ ওয়াই মেজারমেন্টটা কামস আউট অফ দ্য নেসেসিটি অফ সায়েন্টিফিক প্রসেস অফ সায়েন্টিফিক মেথড। ঠিক আছে? মেজারমেন্ট কেন দরকার? নেসেসিটি অফ
সায়েন্টিফিক মেথড, মানে এক কথায় বললাম এটা, এটাকে তো আপনি ভালো ভালো মতো এক্সপ্লেইন করতেই পারবেন যা বলছি বেসড অন দ্যাট। আর বইয়েও দেখবেন এগুলো নিয়ে বিশাল কথাবার্তা লেখা আছে, সাহিত্য যদিও পড়তে একটু ডিফিকাল্টিজ হয়, বাট ঠান্ডা মাথায় বসে পড়লে দেখবেন যে ইট উইল মেক। এনিওয়েজ, তাহলে এখন আমরা মেজারমেন্ট বলতে কি বুঝতেছি? এই মেজারমেন্ট বলতে কি বুঝতে, এটাকে অ্যান্সার করার পরেই আমরা যাব হচ্ছে ফিজিক্যাল কোয়ান্টিটি বলে কিছু একটা আছে, যাকে মেজারমেন্ট করি আর কি আমরা। বাট এনিওয়েজ, হোয়াট ইজ মেজারমেন্ট? এখন বলেন আমাকে, মেজারমেন্ট বলতে আমরা কি বুঝতেছি? ভেরি গুড, অবশ্যই টু মেজার সামথিং, বাট মানে হোয়াট ইজ মেজারমেন্ট, মানে মেজার সামথিং ঠিক আছে, বাট জিনিসটা কি? আচ্ছা, আমরা কিভাবে বলতে পারি? সরি সরি, কোনো কিছু সাইজ সামথিং, মানে কিছু ডিটারমাইন করা। That's it. আমি এটা নিচ্ছি যে কিছু একটা ডিটারমাইন করা। কি ডিটারমাইন করতেছি আমরা? একটা আননোন কোয়ান্টিটি। আমরা একটা আননোন ফিজিক্যাল কোয়ান্টিটি ডিটারমাইন করতেছি, মানে মেজারমেন্ট ইজ বেসিক্যালি দ্য প্রসেস অফ ডিটারমাইনিং অ্যান আননোন ফিজিক্যাল কোয়ান্টিটি। সো আমি যদি বলি the process of determining an unknown কোয়ান্টিটি, কিন্তু কিভাবে করতেছি? একটু আগে বলছি আমরা ডেফিনিশন ডিফাইন করতে কোয়ালিটেটিভ জিনিস দরকার, একটা কোয়ান্টিটেটিভ জিনিস। এই যে প্রসেস অফ ডিটারমাইনিং ফিজিক্যাল কোয়ান্টিটি, এটা একটা কোয়ালিটেটিভ অ্যাসপেক্ট হলো, রাইট? এখন আপনি যখন কোনো কিছু ডিটারমাইন করেন, মেজার করেন, যেমন এটার লেন্থ আপনি বললেন মনে করেন 10 সেন্টিমিটার। সো আপনি এটার লেন্থ যে 10 সেন্টিমিটার মাপছেন, আপনি কার সাথে কম্পেয়ার করে মাপছেন? 1 সেন্টিমিটারের সাথে 10 বার কম্পেয়ার করে মাপছেন না? সো আমি কি বলতে পারি ডিটারমাইনিং অ্যান আননোন ফিজিক্যাল কোয়ান্টিটি বাই comparing it with a known standard or unit or quantity। বলতে পারি কোয়ান্টিটি লিখি, মানে আমি এখন কোয়ান্টিটি লিখতেছি, বাট আপনি চাইলে এটাকে অন্য কিছু লিখতে পারবেন, কোনো সমস্যা নাই। আমি কোয়ান্টিটি লিখতেছি বিকজ এখানে কোয়ান্টিটি একবার লিখছি, সো সিমেট্রি থাকে আমার লেখায়। ঠিক আছে, আমি একটু আবার ওষুধ আছে কিছু কিছু ব্যাপার, ঠিক আছে। সো বাট আপনাকে এটা ফলো করতে হবে এরকম না, বাট আমরা একটা আননোন জিনিস বাইর করতেছি বাই কম্পেয়ারিং ইট উইথ আ নোন ম্যাগনিটিউড। আপনি কোয়ান্টিটি জায়গায় ম্যাগনিটিউড বলেন, কোনো সমস্যা নাই। আপনি বা নিউমেরিক্যাল ভ্যালু বলেন, আপনি অনেক সিনোনিম ইউজ করতে পারবেন, সমস্যা নাই। বাট অ্যাজ লং এজ ইউ আর সেইং যে এটা একটা আননোন জিনিস ডিটারমাইন করার প্রসেস বাই কম্পেয়ারিং ইট উইথ আ নোন সামথিং, ঠিক আছে? ওকে, এটাই মেজারমেন্ট। আর কিছু বলার কি দরকার আছে? এইটুকু লাইনে কি দেখেন মেজারমেন্টকে একদম ক্লিয়ারলি মানে বলে দিচ্ছে না? এটাই আমার মেজারমেন্ট, রাইট? এখন আরেকটা জিনিস আপনারা যেটা চাইলে অ্যাড করতে পারেন সেটা হচ্ছে এক্সাম্পল, বাট ওটা তো আসার আগে মেজারমেন্টের দুইটা পার্ট আছে। একটা হচ্ছে ডাইমেনশন, একটা হচ্ছে নিউমেরিক্যাল ভ্যালু, আর একটা হচ্ছে ইউনিট। আপনি যাই মেজার করতেছেন 10 মিটার, সো 10 হচ্ছে আপনার সেই নিউমেরিক্যাল ভ্যালুটা, আর মিটারটা হচ্ছে সেই ইউনিটটা, বা 10 সেন্টিমিটার, ওই মিটার সেন্টিমিটারটা হচ্ছে আমার সেই ইউনিটটা। তো আমি কি এটা কি বলতে পারি যে এটাকে আমি একটা ইকুয়েশন দিয়ে এক্সপ্রেস যদি করি, মেজার্ড কোয়ান্টিটি ইজ ইকুয়াল নিউমেরিক্যাল ভ্যালু টাইমস, বলতে পারি এভাবে লিখে না, 10 মিটার, 10 সেন্টিমিটার। সরি, আপনাদেরকে অনেকে উঠে উঠে দেখতে হচ্ছে পিছন থেকে। সো ফিজিক্যাল কোয়ান্টিটি বা মেজার্ড কোয়ান্টিটি ইজ ইকুয়ালস টু হচ্ছে নিউমেরিক্যাল ভ্যালু টাইমস ইউনিট। শেষ। এইবার আপনি একটা এক্সাম্পল দেন যে আমি একটা জিনিস মাইপা তার ওয়েট 5 কেজি পাইছি। সো 5 হচ্ছে গিয়ে, বিকজ দ্যাটস হাউ ইউ এক্সপ্রেস ইট অ্যাজ আ প্রোডাক্ট, 10 ইন্টু 1 মিটার ইকুয়ালস টু 10 মিটার, মানে 1 মিটারটা কি ইউনিট না? সো আপনি যখন 10 মিটার মাপতেছেন, আপনি 1 মিটারকে 10 বার নিয়ে 10 ইন্টু 1 মিটার কম্পারিজন করে, হ্যাঁ আপনি ওই যে মানে বেসিক্যালি আমি এখানে ডেফিনিশনে যে বলছি আমরা যেটা কম্পেয়ার করতেছি উইথ সামথিং, সেই পুরো জিনিসটাকে আমরা এরকম ইকুয়েশন দিয়ে বুঝাইতে পারতেছি। দ্যাটস ফাইন, ঠিক আছে? কোন কনফিউশন আছে? কোন কোয়েশ্চেন আছে? ভেরি গুড।
সো মেজারমেন্ট কি জিনিস বুঝতে পারছি, এখন যেটা বোঝা লাগবে সেটা হচ্ছে ফিজিক্যাল কোয়ান্টিটি কি জিনিস। মানে মেজারমেন্টের ডেফিনিশন দেওয়ার জন্য আমাকে কি করতে হয়েছে, ফিজিক্যাল কোয়ান্টিটি বলে একটা টার্ম আনতে হয়েছে। সো ফিজিক্যাল কোয়ান্টিটি কি, এবার তাকে ডিফাইন করা দরকার। তো দিস ইজ হাউ ডেফিনিশন গুলো আসলে ড্রপ ডাউন করে। ওই যে ড্রপ ডাউন মেনু থাকে না, যে একটার নিচে আরেকটা, ওইটার নিচে আরেকটা, ওই যে থ্রেড যেভাবে থাকে আর কি। সো দিস ইজ দ্য ডেফিনিশন থ্রেড, চিন্তা করতে পারেন। আমি এই জন্যই ফিজিক্যাল ওয়ার্ল্ড থেকে, এই জন্যই সায়েন্টিফিক প্রসেস বলে পড়ানোটা শুরু করছি, বিকজ যখন আপনি এরকম থ্রেডে কানেক্ট করে এক একটা কনসেপ্ট মাথায় রাখবেন, একটা কথা শুনছেন যে কান টানলে মাথা আসে। সো আরেকটা অ্যানালজি দেই, আপনারা তো নিশ্চয়ই বই টই পড়েন, রাইট? গল্পের বই বা ফিকশনস। সো টু টাইপ, মানে ফিকশনকে যদি আমি খুব লম্বা করে লিখি, ইটস আ ফিকশনাল নভেল। আর যদি ছোট হয়, ইটস আ শর্ট স্টোরি। আমরা সবাই স্টোরিজও পড়ছি, নভেলসও পড়ছি, রাইট? কোনটা বেশি মনে থাকে? নভেলস। চিন্তা করে দেখেন, আপনি অনেক আগে একটা নভেল পড়ছেন না, হয়তো বা বেশি ডিটেলস, কাহিনী কি হয়েছিল, মেইন ঘটনা মনে আছে। আর আপনি 6-7 বছর আগের পর একটা শর্ট স্টোরির কথা মনে করে দেখেন, চেষ্টা করেন, যে একটু ডিফিকাল্ট হবে, আনলেস আপনি ওই স্টোরিটা অনেকবার পড়ছেন। রিপিটেশন ইজ ওয়ান থিং, বাট মানে যে কোনো কিছু মনে রাখার সব থেকে বড় এবং পজিটিভ মানে যেই ফ্যাক্টরটা, সেটা হচ্ছে যে ওইটা সম্পর্কে যত ডিটেইল আপনি কানেক্ট করে করে মনে রাখতে পারেন, তত ভালো। আপনি যখন থ্রেড কানেক্ট করে করতেছেন, আপনি হইতে পারে যে কোনো একটা পোর্শন ভুলে গেছেন, কিন্তু পুরো থ্রেড ভুলে গেছেন, এটা হওয়া অসম্ভব। যে কোনো একটা পোর্শনে আপনি মনে রাখে, আবার আপনি ওই থ্রেড পুল করেন, আস্তে আস্তে আপনি সোর্সে বা আপনি আপনার থ্রেড অনুযায়ী সামনে পিছনে যেতে পারবেন। তো দিস ইজ ভাই, আমি আসলে একটু বেশি ডিটেলসে যাই এবং আমি এরকম একটা কানেকশন মেনটেন করে পড়ানোর ট্রাই করি। যেই কারণে আসলে দেখা যায় অনেক এমন জিনিসপত্র চলে আসে, যেমন এই যে দা সায়েন্টিফিক প্রসেসের কথা একটু আগে যেটা বললাম, এটা বইয়ে নেই। Just আপনাদের সিলেবাসে বইয়ে নাই, আপনারা যদি ওই যে 2011-12 সালের বই খুলেন, ওইখানে গিয়ে হয়তো পাবেন, যে ওখানে আছে, বা ইন্টারমিডিয়েটের বইয়ে গিয়ে পাবেন। বাট স্টিল আমি এই জন্য পড়াইছি, বিকজ ফিজিক্যাল ওয়ার্ল্ড আছে, ফিজিক্স আছে, আবার মেজারমেন্ট আছে, মাঝখানের এই মিসিং লিঙ্ক গুলা নাই। সো কেন মেজারমেন্ট দরকার হয়েছে, আমি সেই লিঙ্কটা নিয়ে আসলাম। এনিওয়েজ, তো মেজারমেন্ট যাইতে হবে কোথায়, ফিজিক্যাল কোয়ান্টিটিতে। এখন বলেন, ফিজিক্যাল কোয়ান্টিটিকে কিভাবে ডিফাইন করতে পারি? আমার হাতের লেখা একটু বাজে, তো প্লিজ ইগনোর দ্যাট। ফিজিক্যাল কোয়ান্টিটি আমরা কাকে বলতে পারি? নট রিয়েলি। আপনি ব্যথা পাচ্ছেন, ব্যথা একটা এন্টিটি যেটা এক্সিস্ট করে রিয়েল, বাট আপনি ওইটাকে মেজার করতে পারতেছেন না। সো ব্যথা, বা আপনি কাউকে ভালোবাসেন, বা আপনার কাউকে পছন্দ, সো কতটুকু পছন্দ, বা ইউ ক্যানট মেজার ইট, রাইট? সো এটাকে আপনি আসলে ফিজিক্যাল কোয়ান্টিটির মধ্যে ফেলতে পারেন না, বাট ইটস ভেরি রিয়েল। আমরা তো ফিজিক্যাল কোয়ান্টিটিকে ডিফাইন করতেছি, বাট মেজার করা যায় এইটুকুকে নিব, বাট কোয়ান্টিটি নিব না। এলিমেন্টস না, ফিজিক্যাল ওয়ার্ল্ডের যেই, না ডাইমেনশন না, ফিজিক্যাল ওয়ার্ল্ডের যেই প্রপার্টি, প্রপার্টি। আপনি যখন বলেন এটার ম্যাস কত, এটা আপনি ম্যাস কি, এটা একটা ফান্ডামেন্টাল প্রপার্টি না? এটা লেন্স কত, প্রপার্টি মাপতেছেন না আপনি, মানে রাইট সাইজ এন্ড শেপ, মানে ইটস এ প্রপার্টি, রাইট? তো আপনি যখন মেজারমেন্ট করেন, আপনি বেসিক্যালি কোনো একটা ম্যাটেরিয়ালে বা ম্যাটারে বা সিস্টেমে কোন একটা প্রপার্টি মেজার করতেছেন, ইটস দ্যাট সিম্পল। কেউ লিকুইড অবস্থায় আছে, সো ওর ভলিউম আছে, কিন্তু ওর স্পেসিফিক শেপ নাই, তাই না? কিন্তু কেউ যদি হচ্ছে সলিড অবস্থায় থাকে, ওর স্পেসিফিক শেপও আছে, ওর ভলিউম আছে। সো দিজ আর অল প্রপার্টিজ অফ দ্যাট এলিমেন্ট অর ম্যাটার অর সিস্টেম, রাইট? সো আমরা তাহলে ফিজিক্যাল কোয়ান্টিটি বলতে পারি any, বইয়ে না ফিজিক্যাল কোয়ান্টিটি বা গাইডগুলো খুবই হাস্যকর একটা ডেফিনিশন দিছে, বলছে এনিথিং দ্যাট ইজ মেজারেবল ইজ কল্ড আ ফিজিক্যাল কোয়ান্টিটি। দেখবেন, এনিথিং দ্যাট ইজ মেজারেবল, বাট মানে এনিথিং দ্যাট ইজ মেজারেবল মানে, আপনি জিনিসটা চিন্তা করেন, আমার কাছে আর কি মনে হয় যে খুবই অসম্পূর্ণ একটা জিনিস, যে এনিথিং দ্যাট ইজ মেজারেবল। ভাই, আমি যদি বুঝতাম কি কি মেজারেবল না, আমি তো জিজ্ঞেস করতাম না যে ফিজিক্যাল কোয়ান্টিটি কি জিনিস। আমার তো কনটেক্সট দিতে হবে, মানে কনটেক্সট না দিলে তো আমরা মিমও বুঝি না, আর ডেফিনেশন তখন পরের কথা, রাইট? তো ফিজিক্যাল কোয়ান্টিটি কি? এনি মেজারেবল প্রপার্টি, any measurable property of a material or system.
আমি সিস্টেম কথাটা অ্যাড করে দিচ্ছি, আপনাদের বইয়ে সিস্টেমের ধারণাটা ওভাবে নাই, বাট সিস্টেম ইজ বেসিক্যালি মেড আপ অফ মাল্টিপল ম্যাটার্স অর অবজেক্টস, যেটা একটা নির্দিষ্ট কোহেরেন্সে আছে। যেমন রাইট অ্যাট দিস মোমেন্ট এসি এই পুরো রুমটাকে ঠান্ডা করতেছে না, আমাদের সবার টেম্পারেচার কন্ট্রোল করতেছে না এসি। সো ইটস আ থার্মোডাইনামিক সিস্টেম, এখানে কোনো একটা ম্যাটার নাই, একটা এলিমেন্ট নাই, অনেকগুলো জিনিসের এখানে ইন্টারাকশন হইতেছে, রাইট? সো ইট ইজ আ কমপ্লেক্স সেট আপ, কমপ্লেক্স স্ট্রাকচার টু সে দ্য লিস্ট। সো এই কমপ্লেক্স স্ট্রাকচারটাকে আমরা একটা সিস্টেম বলতে পারি, ঠিক আছে? বা তারপর যখন ধরেন আর্থ আর মুন অ্যান্ড সান এদের ইন্টারাকশন নিয়ে কথা বলবো, ইটস আ সিস্টেম। মানে এক্স্যাক্টলি সোলার সিস্টেম, এক্স্যাক্টলি সব থেকে ভালো পারফেক্ট এক্সাম্পল হচ্ছে এই যে সোলার সিস্টেম। এটা এই জন্য সোলার সিস্টেম কারণ প্রত্যেকের নিজস্ব গ্র্যাভিটেশনাল ফিল্ডস আছে, গ্র্যাভিটেশনাল ফোর্স আছে, পুল আছে অ্যান্ড এভরিথিং, এবং পুরাটা মিলে অ্যাজ আ হোল একটা এন্টিটি হিসেবে আচরণ করতেছে, রাইট? তো অনেকগুলো এলিমেন্ট, কমপ্লেক্স ট্র্যাকিং, দ্যাটস ওয়াই ইটস আ সিস্টেম, ঠিক আছে? সো আমরা যখন প্রপার্টি মেজার করতে যাব সবসময় যে ম্যাটেরিয়ালের প্রপার্টি মেজার করবো এরকম না। আমার সোলার সিস্টেমেরও তো ধরো ম্যাস কত, টোটাল সোলার সিস্টেমের ম্যাস কত আমি জানতে চাইতেই পারি, রাইট? সো ইট ক্যান বি অফ আ সিস্টেম অ্যাজ, যখন ডেফিনেশন লিখবো তখন আমাকে প্রপারলি ক্লিয়ারিফাই করে বলতে হবে যে আসলে আমি কি বুঝাইতে চাইছি বা এটা কোন কোন জায়গায় অ্যাপ্লিকেবল। আমরা ফিজিক্সে ম্যাক্সিমাম টাইম বাচ্চাদের খারাপ করতে দেখি এই কারণে আমরা ডুজ গুলা পড়া যাই, ডোন্টস গুলা পাত্তা দিই না। বাট আমাদের ডুজ অ্যান্ড ডোন্টস দুইটাই জেনে রাখা উচিত, যে আমি একটা জিনিস শিখতেছি, একটা ডেফিনেশন শিখতেছি, এটা কোথায় কোথায় অ্যাপ্লিকেবল এবং কোথায় কোথায় অ্যাপ্লিকেবল না, ঠিক আছে? এনিওয়েজ ওগুলো তো পরে আসবো। বাট সো আমি কি বলতে পারি যে এনি মেজারেবল প্রপার্টি অফ আ ম্যাটেরিয়াল অর সিস্টেম ইজ কল্ড ফিজিক্যাল কোয়ান্টিটি, ঠিক আছে? আচ্ছা, আমরা আরেকভাবে কি বলতে পারি যে এনিথিং দ্যাট ক্যান বি এক্সপ্রেসড উইথ আ নাম্বার অ্যান্ড আ ইউনিট অফ মেজারমেন্ট। এটা একটা কোয়ান্টিটেটিভ লাইন হয়ে গেল। উপরে যেটা লিখছি এনি মেজারেবল প্রপার্টি অফ আ ম্যাটেরিয়াল অর সিস্টেম, এটা কোয়ালিটেটিভ লাইন ছিল, বাট এটাকে আমি কোয়ান্টিফাই করি নাই। সো আমি যদি এখন মেজার ফিজিক্যাল কোয়ান্টিটিকে কোয়ান্টিফাই করতে চাই কি বলবো? এনিথিং দ্যাট ক্যান বি এক্সপ্রেসড উইথ আ নাম্বার অ্যান্ড আ ইউনিট অফ মেজারমেন্ট ইজ কনসিডার্ড আ ফিজিক্যাল কোয়ান্টিটি। এনিথিং, দেখেন আমি এখন এনিথিং এই জন্য বলতে পারতেছি বিকজ উপরে আমি এনি মেজারেবল প্রপার্টি কথাটা বলে আসছি, দ্যাটস ওয়াই আমি এরকম একটা এনিথিং ইউজ করতে পারতেছি। যদি আমি উপরের এই মেজারেবল প্রপার্টি কথাটা না বলতাম তাহলে এনিথিং বলাটা কিন্তু একদম মিনিংলেস হয়ে যায় বা মানে খাপছাড়া হয়ে যায়, বুঝতে পারছি? দিস ইজ ওয়াই পরীক্ষায় স্যারেরা বিভিন্ন সময় ওই যে ডেফিনেশন কেটে দেয়। আমার কাছে আপনার কাছে মনে হয় যে আমি তো বইয়ে যা লিখছি হুবহু ওই লাইনে লিখছি, কিন্তু বইয়ে যে লাইনটা আপনি পিক করছেন তার আগের একটা প্রেসিডেন্স ছিল, হয়তো সেই প্রেসিডেন্সটা আপনি মিস করে গেছেন কোনো কারণে, দিস ইজ বাই আপনার স্যার খাতা কেটে দিচ্ছে, ঠিক আছে? আর আরেক সমস্যা হচ্ছে কি কোন স্যার কিভাবে ডেফিনেশন লিখলে পছন্দ করবে উই ডোন্ট নো, রাইট? সো দিস ইজ দ্য ফেইল সেফ, এই জন্য এই পাঁচটা জিনিস। কোন কোন স্যার আছে কোয়ালিটেটিভ পছন্দ করে, কোয়ান্টিটেটিভ চিনে না। আবার কোন কোন স্যার আছে কোয়ালিটেটিভ চিনে না, কোয়ান্টিটেটিভ চিনে, রাইট? সো আমি সবাইকে খুশি রাখতে চাই, কারণ সব স্যারের কাছে পড়া তো সব পরীক্ষায় নাম্বার ভালো করা পসিবল না। তো ওই জন্য সব নৌকায় পা, ইউনো, যতগুলো পসিবল অ্যাসপেক্ট আছে নাম্বার কাটার সবগুলো খাতায় দিয়ে দিব, নাম্বার কাটার জায়গা নাই। এটা হচ্ছে কি ধরেন স্কুলের পার্সপেক্টিভে বললাম। আর অ্যাকচুয়াল এসএসসি পরীক্ষার পার্সপেক্টিভে আমি যেটা বলতে চাই, দেখেন 81ও এ প্লাস, 97ও এ প্লাস, আপনাদের তখন টোটাল মার্কস দেয় এবং আপনি পরবর্তীতে কোন কলেজে যাবেন বা আপনার ফার্দার প্রগ্রেশন কি হবে এটা অনেকখানি আপনার টোটাল মার্কসের উপর ডিপেন্ড করে, রাইট? সো ইনফ্যাক্ট বুয়েট অ্যাডমিশন টেস্টে বা যখন আপনি ভার্সিটি অ্যাডমিশন টেস্টে যাবেন এইচএসসি লাইফে আপনার টোটাল মার্কস কত বেশি তার উপর বেস করে আপনি কোথা থেকে ফর্ম নিতে পারবেন পারবেন না এটা ডিপেন্ড করে। আপনি বলতে পারেন যে ভাই আপনি এখন অ্যাডমিশনের কথা কেন বলতেছেন, আমি তো এখনো 9-এ আসছি, বাট ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড ইটস আ প্রগ্রেশন। এবং প্রগ্রেশন সবসময় আপনি যদি গ্রাফ ফলো করেন যে গ্রাফ আপওয়ার্ড সেটা আপওয়ার্ডই যাবে, যদি কোনো পয়েন্টে ব্রেক হয়ে যায় ওটা একটা আনইভেন গ্রাফ হয়ে যাবে, ওটার ফিউচার প্রেডিক্ট করা ডিফিকাল্ট, রাইট? সো আপনি যদি এখন থেকে এমন স্টেপস নেন যে আপনার এসএসসি তে বা 9-এ আপনার নাম্বার কাটার কোনো জায়গা নাই, ইফ দ্যাটস ইউর হ্যাবিট, ইফ দ্যাটস হোয়াট ইউ প্র্যাকটিস ফর ক্লাস 9, 10, 11, 12, 4 বছরের প্র্যাকটিস, হুট করে আপনাকে ওই জায়গা থেকে কেউ সরাইতে পারবে না। এটা আপনি যেই পরীক্ষা দিতে চান না কেন ভবিষ্যতে, মেডিকেল হোক, অ্যাডমিশন হোক, মানে ইঞ্জিনিয়ারিং হোক, অর হোয়াট এভার ইউ প্রিফার, রাইট? বাট আপনি যদি চিন্তা করেন যে না আমি আগে 9 শেষ করি, 9টা কোনো রকমে কাটাই, তারপর 10 শেষ করি, সি আপনি যদি এটাকে ডিসকন্টিনিউয়াস একটা প্রসেস জার্নি চিন্তা করেন তখন হচ্ছে ঝামেলাটা হয়ে যাবে, বিকজ ওই প্রগ্রেশনটা আপনি আর ঠিক রাখলেন না, বুঝছেন? মানে এটা আমি আমার পার্সপেক্টিভ থেকে বলছি, মানে অ্যাটলিস্ট দ্যাট ইজ হাউ আই কন্ডাক্টেড মাই লাইফ। এবং
অ্যাজ এ রেজাল্ট, মানে আই এম নট ব্র্যাগিং হিয়ার, আমার অ্যাডমিশন টেস্টে বোথ ইন নটরডেম কলেজ অ্যান্ড বুয়েট ঝামেলা হয়নি। মানে ঝামেলা হয়নি বলতে আমি প্রচুর ফাত্রামি করছি, ঠিক আছে, মানে ইউ হ্যাভ নো আইডিয়া আমি কি লেভেলের ফাত্রামি করছি, কি লেভেলের ফাঁকিবাজি করছি, বাট স্টিল যেহেতু প্রগ্রেশন ঠিক রাখছিলাম, যখন পড়তে বসছি ওইটুকু টাইমে মানে আমার ইন্টার লাইফ বা আমার 9-10 লাইফ খুব ভালো মতো পড়াশোনা করা। দ্যাটস ওয়াই যে টেস্ট পরীক্ষার পরে সবাই যে একটা জোর দিয়ে পড়ে, বা অ্যাডমিশন টেস্টের আগে এইচএসসির পরে যে একটা জোর দিয়ে পড়ে, আমার ওই প্যারাটা নিতে হয় নাই, ঠিক আছে। So, ওই এক্সপিরিয়েন্স থেকে বলতেছি যে নিজের লাইফে তো টেনশন কম নাই, রাইট? সো টেনশন যত কম রাখা যায় ভালো, এবং মানে সময় মতো জাস্ট এরকম একটু ডিটেলসে একটু থ্রেড মেনটেন করে পড়ে গেলেই, মানে পড়াশোনাটা ইটস আ স্কিল, এবং এই স্কিলটা তখনই ভালো হয় আস্তে আস্তে যখন আপনি ওই প্রগ্রেশনটা মেনটেন করেন। ছাড়া ছাড়া ওয়েতে পড়লে ঝামেলা। এনিওয়েজ, অনেক কথাবার্তা কি বলছি বলেন তো? ও, এনিথিং, এনিথিং কি জানি বলছিলাম, এনিথিং that can be expressed with a numerical value and a unit of measurement can be considered a physical quantity. আর আপনারা বলতে পারেন যে ভাই ডেফিনিশনে 1 নাম্বার আসে, 1 নাম্বারের জন্য এতগুলো লাইন লিখবো, আবার একটা এক্সাম্পল দিব। দিস ইজ হোয়াট উই এক্সপেক্ট, মানে দিস ইজ হাউ, ওই যে 1-এ 1, 2-এ 2 পাওয়ার পর 3-এ যেন 3 আসে, 4-এও যেন 4 আসে। দেখবেন যে 3-এ স্যাররা 3-এ 3 দেয় না, নর্মালি 3-এ 2 দিয়ে দেয়, বা 4-এও অনেক সময় 2 দিয়ে দেয়, 4-এ 3 দিয়ে দেয়। ওই যে প্রত্যেকটা স্টেম থেকে যদি আপনি এরকম 1-2 1-2 করে নাম্বার হারাতে থাকেন, তাহলে অ্যাজ আ রেজাল্ট লাস্টের দিকে গিয়ে অনেকগুলো নাম্বার চলে যায়। আর এমসিকিউতে যে আপনি পারফেক্টলি 20-এ 20, 25-এ 25 পাবেন, এটা এনশিওর করাটা ডিফিকাল্ট। I'm talking about a probability. তারপর প্র্যাকটিক্যাল এক্সাম আছে, প্র্যাকটিক্যালের এক্সামের নাম্বারও যদি সবসময় আপনার হাতে থাকবে এরকম না, আপনি অনেক ভালো দিয়ে আসছেন বাট স্যার আপনাকে পছন্দ করে না, যে কোনো কারণেই হোক, নাম্বার কমাই দেবে, কিছু করার নাই ওই ক্ষেত্রে। মানে দিজ আর ফ্যাক্টরস দ্যাট ইউ ক্যানট কন্ট্রোল। সো যেগুলো আপনি কন্ট্রোল করতে পারেন না, ওটা আল্লাহর রাস্তায় ছেড়ে দিতে হবে। যা কন্ট্রোল করতে পারেন এই জায়গায়, কারণ শিওর থাকেন আপনার খাতা যেই স্যার দেখতেছে আপনার আগে আরো 100 খাতা দেখছে, ওই 100 খাতায় সবাই এক লাইনে ডেফিনিশন লিখছে, তার মেজাজ যথেষ্ট খারাপ আছে। হঠাৎ করে যখন আপনার খাতা পড়তেছে, আপনি একদম গুছায় লিখছেন, সবাইকেই স্যার ওই 3 আর 4-এ 1-2 করে নাম্বার কম দিছে, আপনাকে তো আর 1-এ 2 দিতে পারতেছে না, আপনাকে তো 1-এ 1-ই দিবে। কিন্তু ফার্দার যখন 3-এ নাম্বারিং করতে যাবে, 4-এ নাম্বারিং করতে যাবে, স্যার এবার আপনার প্রতি মেন্টাল একটু উইক, যে এটা স্বাভাবিক, মানে এটা আমি আমার আমিও যখন টিচার ছিলাম বা খাতা কাটি তখন আমি ওটা চিন্তা করি যে ধরো 1-2 লাইন করে দিছে, অনেক সময় এরকম করে ডেফিনিশন লেখা বুঝিই না, মানে আমি কোয়েশ্চেন দেখতে হচ্ছে কিসের ডেফিনিশন চাইছিল। এটা হয় কিন্তু তোমরা করে আসছো, এটা আমিও করে আসছি, ঠিক আছে, কারণ সবসময় যে পরীক্ষায় মাথা ঠিকঠাক থাকে এরকম না। আর সি আর ডি তে অনেক সময় কিছু সিলি মিস্টেক্স আমাদের হয়ে যায়, প্লাসকে মাইনাস বানায় ফেলি, কোন কোন ক্যালকুলেশন মিস্টেক্স হয়। যখন আপনি এরকম জায়গাগুলোতে, মানে আপনার শো অফ করার প্রপার জায়গা আছে যে স্যার দেখেন আপনি অনেক কিছু লিখছি, আমি অনেক কিছু জানি, আপনি জানেন না, এটা আবার বলা যাবে না, মানে এটা খুবই বিনয়ের সাথে উপস্থাপন করতে হবে, রাইট? খাতায় আবার লিখে দিও না যে হ্যাঁ স্যার আপনিও জানেন না কিন্তু। ডিড ইউ নো? ও মাই গড, হ্যাঁ একটা ধরো ওই যে স্টিকার মারা দিবা, ডিড ইউ নো, না দিও না আর কি। এনিওয়েজ, তো তখন দেখা যায় যে স্যার, মানে ইট উইল ওয়ার্ক ইন অন ইউর ফেভার। আমি ডেফিনিট কথা দিতে পারতেছি না, সিন্স এটা সাবজেক্টিভ ম্যাটার, অবজেক্টিভ না, বাট ইউ ক্যান ট্রাই। হাইপোথিসিস দাঁড় করাইছে আজকে একটা, এবার আমরা এক্সপেরিমেন্টেশন করে দেখবো যখন পরীক্ষা হবে, হ্যাঁ এক্সামে করে দেখবো। বাট ওই এক্সামে করার জন্য কি করতে হবে জানেন? বাসায় প্রচুর লিখে প্র্যাকটিস করতে হবে। আপনি আজকে শুনে গেছেন, মাঝখানে বাসায় আর লিখতে বসেন না, আমার পরীক্ষা হলে গিয়ে লিখবেন, আপনার জীবন এত সুন্দর করে গুছায় লেখা আসবে না। না, আমি ধরেন এই যেভাবে পড়াইতে পারতেছি বিকজ আমি 2011 সাল থেকে পড়াই, সো ইটস বিন 14 ইয়ার্স বা 13 ইয়ার্স অলমোস্ট। দ্যাটস ওয়াই আমার ক্লাসগুলো এখন স্মুথ, বা একটু স্মুথ হয়, খুব একটা স্মুথ যে হয় এরকম না। বাট আমি এখনো মনে আছে আমি যখন প্রথম দিন ক্লাসে ঢুকছি, ক্লাস 9-এরই একটা ক্লাসে ঢুকছি, এবং আমি ওদেরকে গ্র্যাভিটি এবং গ্র্যাভিটেশনাল পড়াইছিলাম, এটা ছিল নভেম্বর 3, 2011 সাল। মানে জাস্ট আমারই ক্লাস থেকে বাইরে হয়ে মন লজ্জায় বাইরে হয়ে গেছি যে ভাই আমি ওই জায়গায় হইলে জুতা মারতাম কি পড়াইতেছি, কারণ মানে পড়ানো ইটস আ স্কিল, যেটা আমার মানে সময় লাগছে আলহামদুলিল্লাহ, বাট স্টিল কিছুটা এখনো যে আসছে পুরোপুরি এরকম না, এখন অনেক জায়গায় গ্যাপ আছে। সেটা আবার আপনাদের আইডেন্টিফাই করে দিতে হবে। যেমন আজকে পড়াইছি, পড়ানোর পর আপনি বাসায় যাবেন, বাসায় পড়তে বসবেন, পড়তে বসে দেখবেন ভাইয়া এগুলা পড়াইছে কিন্তু এগুলা পড়ায় নাই,
আমার এগুলো কোয়েশ্চেন আছে, এই কোয়েশ্চেনগুলো আপনার আমাকে করতে হবে পরের ক্লাসে। যখন পরের ক্লাসে আবার আপনাকে কোয়েশ্চেন করবেন তখন আমি আপনাদের অনুযায়ী আমার লেকচারটাকে চেঞ্জ করব, যেন এর পরের ক্লাস থেকে আরো কম কোয়েশ্চেন্স আপনাদের মনে আসে। দ্যাট ইজ হাউ ইট হ্যাজ টু বি অ্যান ইন্টারঅ্যাক্টিভ রিলেশনশিপ বিটুইন আস, স্ট্যাটিক হলে চলবে না। এনিওয়েজ, ফিজিক্যাল কোয়ান্টিটি কি এটুকু বুঝতে পারছি। লাস্ট একটা কথা বলে শেষ করব। ফিজিক্যাল কোয়ান্টিটিকে আমরা ইন্ডিপেন্ডেন্সের উপর বেস করে দুইটা টাইপে ভাগ করি। ইন্ডিপেন্ডেন্স, ফান্ডামেন্টাল অ্যান্ড ডিরাইভড। মানে আমি যে কোয়ান্টিটি গুলো নিয়ে কথা বলতে চাই সেই কোয়ান্টিটি গুলো একাই এক্সপ্রেসিবল না। সো এটাকে আমরা বলতে পারি এভাবে, বেসড অন ইন্ডিপেন্ডেন্স অফ এক্সপ্রেশন বলতে পারি না, যে যেই কোয়ান্টিটিকে আমি এক্সপ্রেস করতে চাই ওটাকে আমি ইন্ডিপেন্ডেন্টলি এক্সপ্রেস করতে পারতেছি নাকি কারোর উপর ডিপেন্ড করে এক্সপ্রেস করতে হচ্ছে, তার উপর বেস করে ফিজিক্যাল কোয়ান্টিটি কয় টাইপ? টু টাইপস। এক হচ্ছে এফ কিউ, আর একটা হচ্ছে ডি কিউ, ফান্ডামেন্টাল কোয়ান্টিটিজ অ্যান্ড ডিরাইভড কোয়ান্টিটিজ। Based on independence of expression, quantities are two types: fundamental quantities and derived quantities. দুইটা টাইপ আছে, কি কি বলেন তো? স্কেলার অ্যান্ড ভেক্টর। ওইটা হচ্ছে নেচার অফ ডিরেকশনালিটি। ডিরেকশনালিটি আছে নাকি নাই ওইটার উপর ডিপেন্ড করে স্কেলার বলি আর ভেক্টর বলি। আচ্ছা, আপনারা নিশ্চয়ই এটা পড়ে আসছেন, যাদের ডিরেকশন আছে ওরা ভেক্টর, আর যাদের ডিরেকশন নাই, তাই না? ওকে, আপনারা কি এখনো ট্রিগোনোমেট্রিক অ্যাঙ্গেল পড়ছেন? ওকে, ট্রিগোনোমেট্রিক অ্যাঙ্গেলে কি ডিরেকশন আছে? চিন্তা করে দেখেন, কাউন্টার ক্লকওয়াইজ ঘুরলে পজিটিভ অ্যাঙ্গেল, ক্লকওয়াইজ ঘুরলে নেগেটিভ অ্যাঙ্গেল, রাইট? সো তাহলে ডেফিনেশন অনুযায়ী ট্রিগোনোমেট্রিক অ্যাঙ্গেল ভেক্টর না স্কেলার? বাট ইট ইজ আ স্কেলার কোয়ান্টিটি। সো যেই ডেফিনেশনটা আমরা পড়েছি, ভেক্টর হইলেই ডিরেকশন থাকবে আর ম্যাগনিটিউড থাকবে, ডিরেকশন থাকলেই ভেক্টর, নট ট্রু ফর অল কেসেস। আরেকটা एग्जांपल দেই, ইলেকট্রিক কারেন্ট পড়তেন না ওহমস ল? সব সময় কি প্লাস থেকে মাইনাসের দিকে? কারেন্ট কি জীবনে মাইনাস থেকে প্লাসের দিকে? তাহলে এটাও কি ডিরেকশন? ডিরেকশন কি আছে না? অলওয়েজ পজিটিভ থেকে, বাট ইলেকট্রিক কারেন্ট কি কোয়ান্টিটি? নেক্সট ক্লাসে পড়বো যেটা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি, এবং এটা একটা স্কেলার, বাট ওর ডিরেকশন আছে। ওকে, আপনারা আর্কিমিডিস এখনো পড়েন না? প্রেশার এরকম আরেকটা কোয়ান্টিটি যার ডিরেকশন আছে বলে মনে হয়, বা ডিরেকশন আছে আলটিমেটলি, কিন্তু এটাও ভেক্টর কোয়ান্টিটি না। মানে ডিরেকশন থাকলেই যে আমি ওটাকে ভেক্টর বলতে পারবো না, এরকম না। আর স্কেলারকে স্কেলার কেন বলে জানেন? কারণ স্কেলার বেসিক্যালি একটা ভেক্টরকে আইদার স্কেল আপ করে অথবা স্কেল ডাউন করে। যা দিয়া তুমি স্কেল ডাউন করবা স্কেল আপ করবা ওরে কি ডাকবা? স্কেলার। হোয়াট এভার ইউ স্কেল সামথিং উইথ ইজ আ স্কেলার। সো এই জন্য ভেক্টরটা ভালো মতো বুঝতে হয়, ওইটার উপর ডিপেন্ড করে স্কেলারের ডেফিনিশনটা আসে। এটা আমরা চ্যাপ্টার 2 তে বোঝাবো যখন আমরা মোশন পড়বো। বাট জাস্ট এটুকু বললাম যে ট্রিগোনোমেট্রিক অ্যাঙ্গেল ডিরেকশন আছে, বাট ইট ইজ দ্য স্কেলার কোয়ান্টিটি। আবার কি বলে, ইলেকট্রিক কারেন্ট আই, ডিরেকশন আছে বাট ইট ইজ আ স্কেলার কোয়ান্টিটি। কারণটা বলে দেই, মানে ক্লোজারটা দিয়ে দেই। কারণটা হচ্ছে দেয়ার আর সার্টেন বলে, রেকর্ডিংটা অফ করি। ও হ্যাঁ, যেটা বলতেছিলাম যে